আরহাম বেশ কিছুক্ষণ ধরে এখানে বসে আছে। এখন পর্যন্ত কারো দেখা পায়নি। সময় কাটানোর জন্য একটা পত্রিকা টেনে নিল। ফ্রন্ট পেজের নিউজগুলোর হেডলাইনে চোখ বুলিয়ে পাতা উল্টাতে যাবে, তখনই এক ভদ্রমহিলা প্রবেশ করলেন। আরহাম পত্রিকা সরিয়ে রেখে সালাম দিল। ভদ্রমহিলা গম্ভীর কণ্ঠে সালাম নিলেন। আরহাম বুঝতে পারলো এটাই তাহলে ওর শাশুড়ি। বিয়ের দিন এক ঝলক দেখেছিল, তেমন ভালো করে মনে নেই। মনে না থাকারই কথা, যেখানে ওর বিয়েটাই ছিল অদ্ভুত একটা ঘটনা। আরহাম তার বাবার অতি আগ্রহে আগপিছ ভাবার কিংবা নিজের মতামত প্রকাশ করার কোনো সুযোগ সেদিন পায়নি। বাবা এসে বলেছিল, মেয়েটা ঢাকায় পড়তে চলে যাচ্ছে, খালার বাড়িতে থেকে পড়বে। দিনকাল ভালো না বুঝলি, এদিকে আমার শরীরটাও এই ভালো এই মন্দ। নিয়াজের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি, আফরিন যাবার আগেই তোদের আদকটা করিয়ে দেব। তুই কি বলিস? আরহাম কিছু বলার আগেই দেখলো বাবা মোবাইলে ব্যস্ত হয়ে পড়েছে। ওকে প্রশ্ন করাটা ছিল অনর্থক, কারণ উত্তর দেবার কোনো সুযোগই যেখানে নেই। মনে হলো কথাটা আরহামকে জানানোর জন্যই বাবা বলেছেন, মতামত জানতে চেয়ে বলেননি। আরহাম কখনো বাবা মার সাথে তর্ক করেনি, করাটা অন্যায় জেনেই বড় হয়েছে, তাই সেভাবেই চলে অভ্যস্ত সে। সেদিন রাতে আরহামের বাবা আর নিয়াজ আঙ্কেলের যৌথ ষড়যন্ত্রে আরহাম আর আফরিন পরস্পর বাধা পড়েছিল বিবাহ নামক এক লিখিত চুক্তিতে। বিয়ের পরপর আফরিন নামের মেয়েটি যে তার বউ হয়ে গিয়েছে এটা বুঝতে সক্ষম যতক্ষণ সময় লেগেছিল, তার চেয়েও কম সময়ের মধ্যেই আফরিন ঢাকা চলে এসেছিল। দুজনেই তেমন কোনো কথা হয়নি। আফরিন তো পুরোটা সময় মুখ নিচু করেই বসেছিল আর চোখ মুছছিল। আরহামকে এসে দু একটা কথা বলে ওকে হালকা করার চেষ্টা করেছিল, কিন্তু সুবিধে করতে পারেনি। মিনিট 15 বাদে আফরিনের মামি এসে টান মেরে ওকে নিয়ে গিয়েছিল। সে প্রথম আর সেই শেষ দেখা। ওদের বিয়ের কিছুদিন পরপরই ঘটলো এক ট্র্যাজেডি। আফরিনের বাবা হঠাৎ হার্ট অ্যাটাকে মারা গেলেন। আফরিনদের বাসা থেকে সরাসরি জানানো না হলেও ভাইয়া থ্রুতে খবরটা জেনে সে রাতেই বাবাকে নিয়ে আরহাম ঢাকা ছুটেছিল, কিন্তু তাতে লাভ হয়নি। এসে নিয়াজ আঙ্কেলকে শেষ বিদায় জানাতে কবরস্থান পর্যন্তই যেতে হয়েছে। কবরস্থান থেকে ফিরে এসে আরহামের বাবা আফরিনের মা এবং মামা খালাদের সাথে বিয়ে নিয়ে কিছু কথা তোলার চেষ্টা করলেও তাদের দিক থেকে সায় না পেয়ে নীরবে সিলেট ফিরে এসেছিলেন ছেলেকে নিয়ে। সেদিন থেকে বাবা নিজেই অনেকটা মুচড়ে গেছেন। গত 2 মাস তিনি একাই নিজের মনে যুদ্ধ করে ক্লান্ত হয়ে অবশেষে আজ ওকে ডেকে অনুরোধ করলেন, আফরিনকে সাথে করে নিয়ে আয়, তোদের দুজনকে একসাথে একটু দেখি। নিয়াজের প্রবল ইচ্ছাতেই বিয়েটা হয়েছিল, এখনো বেঁচে নেই। তোদের সংসার আমি থাকতে থাকতে না বসালে আর বসবে কিনা আল্লাহ জানে। তুই ঢাকা যা, আপাকে আমার সালাম জানিয়ে শরীরের অবস্থার কথা বলে আফরিনকে নিয়ে আয়। মৃত্যু পথযাত্রী বাবার অনুরোধ রাখতে আরহামের আজ ঢাকায় আসা। আফরিনদের বাসায় এসে প্রায় 1 ঘন্টা ধরে ড্রয়িং রুমে বসে আছে, অথচ কারো দেখা নেই। পত্রিকা হাতে নিতেই একমাত্র আফরিনের মাই এসে ঢুকলেন। আরহাম সালাম দিয়ে পত্রিকা সরিয়ে রাখলো। আফরিনের মা শুকনো মুখে কুশলাদি জানতে চাইলেন। আরহাম সব জানিয়ে বাবার ইচ্ছের কথাটাও জানালো। আফরিনের মা যেন ফাঁপড়ে পড়ে গেলেন। আমতা আমতা করে যা বললেন তার সারমর্ম উদ্ধার করতে আরহামের বেশি বুদ্ধি খরচ করতে হলো না। আরহামের শাশুড়ির বক্তব্য সংক্ষেপে যা বোঝা গেল তা হলো, আফরিনের পরিবার সম্পর্কটা রাখতে চায় না। আফরিনের বাবার জেদের কারণেই বিয়েটা হয়েছিল, কিন্তু এতে আফরিনের মত নেই। আফরিনের মামা খালাও আফরিনের পক্ষে একমত। আফরিন আরো পড়াশোনা করবে, চাকরি বাকরি করবে, নিজের পায়ে দাঁড়াবে। মোট কথা তার ডিভোর্স চান। চুপচাপ আফরিনের মায়ের কথাগুলো শুনলো আরহাম। সব শুনে মৃদু কেশে বিনীতভাবে বলল, আমার বাবা ভীষণ অসুস্থ, তার ইচ্ছেতে এখানে এসেছি। বাবা আফরিনকে তার পরিবারের একজন হিসেবে দেখে যেতে চান, সে কারণেই আমি আফরিনকে নিতে এসেছি। কিন্তু আফরিন তো যেতেই পারবে না, ওর ক্লাস আছে। তাছাড়া মামাদের সাথে আলাপ না করে মেয়েকে আমি একা একা তোমার সাথে ছাড়তে পারি না। আফরিনের মা বললেন। আরহাম মাথা নাড়ালো। আপনি স্বচ্ছন্দে তাদের সাথে আলাপ করুন, তবে যদি অনুমতি দেন তো আফরিনের সাথে 2 মিনিট কথা বলতে পারি। আফরিনের মা উঠে ভেতরে গিয়ে আফরিনকে পাঠালেন। আরহাম ফোনে কথা বলছিল। কথা শেষ হবার আগে ওর সামনে চিপচিপে এক খাড়া গড়নের এক চতুর্বিংশার তনয়া এসে হাজির হলো। আরহাম মোবাইলে রেখে পূর্ণ দৃষ্টিতে তাকালো। এটাই তাহলে আফরিন? গত কয়েক মাসে অনেক পরিবর্তন হয়েছে চেহারা, নাকি আরহামের দেখার ভুল? তবে মেয়েটি সেই রাতের মতো ফিচফিচ করে কাঁদছে না। আজ তাকে যথেষ্ট সপ্রতিভ মনে হলো, কারণ সে আরহামের ফোন আলাপ শেষ হতেই স্পষ্ট স্বরে বলল, বলুন কি বলবেন। দেখুন, আমি বেশ বুঝতে পারছি আপনার সাথে আমার বিয়েটা আপনার জন্য একটা দুর্ঘটনার মতো হয়ে গেছে।
আপনার বাবা বেঁচে থাকলে হয়তো পুরো ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু তিনি বেঁচে নেই। এদিকে আমার বাবাও মৃত্যু পথযাত্রী। তিনি আপনাকে তার ঘরের বউ হিসেবে দেখতে চান বলে আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাবার জন্য। আপনার কি ইচ্ছা? আরহামের সরল স্বীকারোক্তির সামনে আফরিন কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল। তারপর নিজেকে সামলে নিয়ে বলল, আপনি তো নিজেই বুঝতে পারছেন যে বিয়েটা আমার জন্য দুর্ঘটনা, তাহলে আমাকে আবার বউ বানিয়ে বাবাকে দেখানোর এত খায়েশ কেন? আরহামের চোয়াল শক্ত হয়ে গেল। সে শান্ত অথচ ধীর স্বরে বলল, কথা বলতে পারাটাই যদি একটি বাহাদুরির কাজ হতো তাহলে পাগলেরা হতো পৃথিবীর সবচেয়ে বড় বাহাদুর। আপনার এই প্রশ্নের একটা জুৎসই উত্তর আমার কাছে আছে, কিন্তু সেটা দিতে আমার রুচিতে বাড়ছে। কথা বলতে সমস্যা নেই, তবে প্রকাশভঙ্গিটা মার্জিত হলে কারো কিছু বলার থাকে না। আমি শুধু এইটুকু বলতে চাই যে আপনার বাবার ইচ্ছেতেই বিয়েটা হয়েছিল এবং তা আপনার পূর্ণ সম্মতিতে। তাহলে আজ আপনার বাবার ঘটানো দুর্ঘটনার খেসারত দিতে আমার বাবা সাফার করবে কেন? আরামের কণ্ঠে ধীরতা। আফরিন তাৎক্ষণিকভাবে কোনো উত্তর খুঁজে পেল না বলার জন্য। একটু পরে বলে গোয়ারের মতো উঠল, আমি আপনার সাথে যেতে পারবো না, এই বিয়ে আমি মানি না। আরহাম মাথা নাড়ালো। আপনার পক্ষে এটা খুবই স্বাভাবিক, কিন্তু আমি যেটা বলতে এসেছি সেটা দয়া করে শুনুন। আপনি যেমন আপনার বাবার জীবদ্দশায় কথাটা বলতে পারেননি, আজ বাবার অনুপস্থিতিতে সদর্পে বলছেন, তেমনি আমিও আমার বাবার মনে কষ্ট দিতে পারবো না। একটা অনুরোধ করতে চাই, যদি পারেন তো রাখবেন। সেটা হলো দিন সাতেকের জন্য আমার সাথে চলুন। আমার বাবা আপনাকে তার পরিবারের একজন হিসেবে দেখুন, তারপর আপনার কলেজের কথা বলে আপনাকে আমি ঢাকায় দিয়ে যাব। কিন্তু ডিভোর্স তাহলে কিভাবে হবে? আপনার বাবার প্রত্যাশা তো আরো বেড়ে যাবে। আরহাম একটাই চিন্তায় পড়ে গেল। আপন মনে বলে উঠল, বাবা মুমূর্ষু প্রায়, কদিন বাঁচবেন জানি না। তাকে এই মুহূর্তে আমাদের ডিভোর্সের খবরটা দিলে কি রিয়্যাক্ট করবে তাও বুঝতে পারছি না। আরহাম বিড়বিড় করে দু হাতে মুখ ঢাকলো। এমন সময় আফরিনের মামা এসে ঢুকলো। আরহাম সালাম দিয়ে উঠে দাঁড়িয়ে তার সাথে মুসাফা করলো। আফরিনের মামাও একই কথা বললেন, আফরিনকেও তারা ওই সংসারে দিতে চাচ্ছেন না। আফরিনের বাবার চাপে ওরা বিয়েতে রাজি হয়েছিল ঠিকই, কিন্তু আফরিনের জন্ম এক মোল্লা মুন্সির ঘরণী হয়ে কাটানোর জন্য হয়নি। ও আরো পড়বে, নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে। আরহাম বুঝলো তার টাকনোর উপর প্যান্ট আর দাড়িকে ইঙ্গিত করে তাকে মোল্লা মুন্সি বলা হচ্ছে। আরহাম উঠে দাঁড়িয়ে আফরিনের দিকে তাকালো। কি যে করি আমি? আপনার সর্বপ্রকারের নিরাপত্তার নিশ্চয়তা দিয়ে বলতে পারি যে আপনার একটা সাপোর্ট আমার দরকার। আগামী 7 দিন পর আপনি আপনার দিক থেকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবেন, আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু এই মুহূর্তে আমার মুমূর্ষু বাবার জন্য কি আপনার কিছু করণীয় আছে? ধর্মত আইনত আপনি এখন আমার স্ত্রী, কিন্তু আপনার বিনা সম্মতিতে আপনার উপর স্বামিত্বের অধিকার ফলাবো এমন পাষণ্ড আমি নই। আমার প্রস্তাবটা একবার ভেবে দেখার অনুরোধ করছি। আফরিনের মামা একবার আফরিনের দিকে আরেকবার আরহামের দিকে তাকালেন। কিসের প্রস্তাব? আফরিন মৃদু স্বরে বলল, উনি আমাকে ওনাদের বাসায় সপ্তাহখানেকের জন্য নিতে চান। ওনার বাবা মুমূর্ষু অবস্থায়। তাতে আমাদের কি? তাছাড়া তুমি যে মিথ্যা বলে মেয়ে নিয়ে যেতে আসনি তা বা কে জানে? আরহাম একটু শব্দ করেই হাসলো। আফরিনকে নিতে চাইলে কোনো বাধাই বাধা না, সে আইনত আমার স্ত্রী। আপনাকে থানা পুলিশ করে আফরিনকে আমার কাছ থেকে নিতে হবে। অযথা বাবার অসুস্থতার দোহাই দিতে হবে কেন? আপনি সাথে চলুন না হয়, আমি আফরিনের সম্মতিতে ওকে নিয়ে যেতে চাই। মামা কিছু বলার আগে আফরিন বলে উঠে, যদি না যেতে চাই তাহলে কি করবেন? আরহাম ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে বলল, সোজা এখান থেকে স্টেশনে চলে যাব, টিকিট কেটে সিলেট রওনা দেব, আর নিজেকে সৌভাগ্যবান ভেবে আল্লাহর শুকর করব, কারণ তিনি যা করেন ভালোর জন্যই করেন। যেই মেয়ে তার পিতার ভয়ে মুখ বন্ধ রেখে তার প্রতিশোধ মুমূর্ষু শ্বশুরের উপর দিয়ে তুলতে চায়, তেমন স্বার্থপর বউ এর হাত থেকে আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন বলে ভেবে নেব। পুরো ঘরটা নীরব হয়ে গেল। মামা কিছু বলার আগে আফরিন বলে উঠল, আপনি বসুন, আমি আসছি। আফরিনের মামা চমকে গেলেন, বলে উঠল, তুই ওর সাথে যাবি? হ্যাঁ মা, 7 দিন পর উনি আমাকে এখানে নিয়ে যাবেন। যদি উনি ওনার কথা ঠিক রাখেন তো। অবশ্যই ঠিক রাখবো ইনশাআল্লাহ। আপনাকে ঢাকা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। আপনি সাথে গেলে আমার বাবা খুশি হবে। ভাববেন না আপনাকে বেশি দিন মোল্লা মুন্সির বউ হয়ে থাকতে হবে না, মাত্র 7 দিন। আফরিন ভেতরে চলে গেল। তার পেছনে ওর মামা আর মাও চলে গেল। 10 মিনিট পর একটা ট্রেতে করে কিছু হালকা নাস্তা এলো ভেতর থেকে। আরহাম কেবল পানিটা খেলো। ফোনে কাকে বলে যেন 2 সেকেন্ড ক্লাস
টিকিট কনফার্ম করলো। এর 1 ঘন্টা পরেই সে আফরিনকে নিয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা দিল। আফরিনের পরনে একটা দামি সুতি শাড়ি। আরহাম তাকিয়ে বলল, বোরকা নেই? আফরিন মুখ গম্ভীর করে বলল। আমি বোরকা পরি না। আরহাম ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, কাঁধের আঁচল তুলে ভালো করে জড়িয়ে নিন, গা তো অর্ধেকই দেখা যাচ্ছে। আফরিনের মুখ লাল হয়ে গেল। আপনি কাছে বসেছেন বলে এরকম মনে হচ্ছে। আমি যথেষ্ট শালীনভাবেই পড়েছি। এটা শালীন? ব্লাউজের হাতা এত টাইট আর ছোট কেন? এই তো মাতব্বরি শুরু হয়ে গেছে, এই জন্য মোল্লাদের আমি দু চোখে দেখতে পারি না। দেখতে না পারলেও আগামী 7 দিন এই মোল্লার সাথেই স্বেচ্ছা নির্বাসনে যাচ্ছেন। যে কদিন আমার সাথে থাকবেন আমার কথা মতো চলতে হবে, ডিভোর্স না হওয়া পর্যন্ত। মনে থাকবে? হুম। বলেই আফরিন মুখটা অন্যদিকে ফিরিয়ে নিল। আরহাম হাসি চেপে রিকশাওয়ালাকে বলল, ভাই, ঝাঁকির রাস্তা একটু দেখে চালাও, সওয়ারি খুবই নাজুক মানুষ। আফরিন চোখ গরম করে তাকালো আরহামের দিকে। আরহাম সেটা পাত্তা না দিয়ে বলল, গলায় লকেটে আমার নাম ঝুলিয়ে রেখেছেন কি মনে করে? আফরিন ঝুঁকে নিজের গলার দিকে তাকিয়ে দ্রুত আঁচল টেনে শালের মতো পেঁচিয়ে বলল, এতে আফরিন হয়। এতে আরহামতো হয় কি করে বুঝবো? আলগা খাতিরের চেষ্টা করবেন না, আপনার সাথে আসাটাই মস্ত বড় বোকামি হয়েছে। রিক্সা ফেরাবো? আফরিন চুপ মেরে গেল। রিকশার ঝাঁকিতে দুজনে কেঁপে উঠছে। আরহাম ওর বাঁ হাতটা আফরিনের পেছন দিয়ে ওকে বেস্টন করে রেখেছে। দেখতে দেখতে ওরা কমলাপুর রেল স্টেশনে পৌঁছলো। আফরিনকে দাঁড় করিয়ে আরহাম টিকিট চেকারকে খুঁজতে গেল। এর মধ্যেই একজন লোক আফরিনের চারপাশে ঘুরঘুর করতে লাগলো আর শীষ বাজাতে লাগলো। আফরিন বারবার তাকাচ্ছে আরহামের চলে যাওয়ার পথের দিকে। আফরিন বিরক্তিতে চোখে লোকটাকে দেখলো। গা রিরি করে উঠলো তার। কি বিদঘুটে চাহনি! ব্যাগটা ওর সাথে থাকলে না হয় বুঝতো ব্যাগ চুরির মতলব। আফরিনের হাতে তো ব্যাগও নেই, আরহামের কাছে সেটা। হঠাৎ প্রবল ধমক শুনে চমকে পেছনে তাকিয়ে দেখলো আরহাম এক হাতে লোকটার কলার ধরে দেয়ালের সাথে লাগিয়ে প্রায় শূন্যে তুলে ফেলেছে লোকটাকে। ওর বাঁ হাতে আফরিনের ব্যাগ। কি মেয়ে দেখলে শীষ বাজাতে ইচ্ছে করে? ওদিকে তাকিয়ে কি দেখছিলি? আফরিন দ্রুত গিয়ে আরহামের কোনোই ধরে টানলো। এই কি হচ্ছে, আসুন তো। আরহাম লোকটাকে ছেড়ে দিলে লোকটা পরি পরি মরি করে দৌড় দিল। আরহামের মুখটা লালচে দেখাচ্ছে। আফরিনুর কোনোই ধরে হাঁটছিল। কি ভেবে ছেড়ে দিতে গিয়েও আবার জড়িয়ে ধরলো। চারপাশে ভিড়, ছেড়ে দিলে যদি হারিয়ে যায়। ট্রেনের বগির ভেতরে বিভিন্ন ধরনের মানুষ অবস্থান করছে। এর মধ্যে সিগারেটের কড়া গন্ধে আফরিনের মাথা ধরে যাচ্ছে। বারবার আঁচল দিয়ে নাকটা চেপে ধরছে। আফরিনের মধ্যেই মাথায় ঘুমটা দিয়ে ফেলেছে। ওকে বেশ বউ বউ লাগছিল। আরহাম মৃদু স্বরে বলল, তুমি জানালার সামনে এসে বসো। আফরিন উঠে জানলার ধারে যেয়ে বসতেই মনটা ভালো হয়ে গেল। সিগারেটের গন্ধটাও এখন নাকে লাগছে না। সারি সারি গাছপালাগুলো সবেগে পেছনের দিকে সব ছুটে যাচ্ছে। মনে হয় হাত বাড়িয়ে ছুঁয়ে দিই। হঠাৎ চাপা ধমক শুনলো। হাত ভেতরে নাও। আফরিন দ্রুত হাত ভেতরে নিয়ে আরহামের দিকে তাকালো। তুমি করে বলা শুরু করেছেন দেখি। মতলব কি আপনার? আমাকে আপনার কথার ফাঁদে ফেলে আটকে রাখবেন? জি না, ওটি হচ্ছে না। 7 দিন পর আমি সোজা ঢাকা চলে আসব। তোমাকে তুমি বলার অধিকার আছে আমার। তাছাড়া 7 দিন বাদে তো কোনো সম্বোধনেই ডাকতে পারবো না, তাই এখন বললে অসুবিধে কি? আফরিন আবার বাইরে তাকালো। গ্রামকে গ্রাম পেছনে ফেলে ওরা ছুটে চলেছে সামনের দিকে। আফরিন ভাবছে স্বামী শব্দটার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। কেবল এই সম্পর্কটার উপর ভিত্তি করেই সে স্বল্প চেনা একটি লোকের সাথে বেরিয়ে পড়েছে। তার কোনোই ধরে টানার সময় আফরিনের মধ্যে সামান্যতম দ্বিধা কাজ করেনি। এই যে লোকটির পাশ ঘেঁষে বসে আছে, তাও ওই স্বামী নামেরই জোরে। নইলে ওর এত কাছে তো শাওনও আসতে পারেনি কখনো। শাওন আফরিনের ক্লোজ ফ্রেন্ড। যদিও তাদের বন্ধুত্বের দাবিতে শাওন কখনো তেমন কিছু দাবি করেনি, তবে শাওন আফরিনকে পছন্দ করে। আফরিন ওকে মোটামুটি পছন্দই করে, না করার কোনো কারণ নেই। শিক্ষিত গুণী ছেলে, ভালো চাকরি করে। সর্বোপরি আফরিনের বিয়ের খবর শুনে দ্বারহীন কণ্ঠে বলেছে, এসব পুতুল খেলায় আমি বিশ্বাস করি না। বিয়েতে পাত্র পাত্রী উভয় সীমিত লাগবে। একজন শিক্ষিত মেয়ের অমতে বিয়ে হয় কি করে? ব্যর্থহীন কণ্ঠে বলেছে, তুমি যে অবস্থায় আমার কাছে আসো না কেন, আমি তোমাকে গ্রহণ করতে প্রস্তুত। আফরিন ওকে কোনো আশার বাণী শোনায়নি, কারণ সে নিজেই তখন বাবার অমতে যেতে পারেনি। এখনো ডিভোর্সের সিদ্ধান্ত পুরোপুরি নিতে পারেনি। মনে এক অজানা ভয় কাজ করে। মনে হয় বাবার সিদ্ধান্তের অমর্যাদা করছে। বাবা যে কি মনে করে এমন সেকেলে একটা ছেলের গলায় ওকে ঝুলিয়ে দিয়ে গেল কে জানে। ভাবতে ভাবতে আনমনে ঘাড় ফেরালো আফরিন। লোকটা গভীর মনোযোগে বই পড়ছে, চোখে রিডিং গ্লাস। এমন সময় পাতা উল্টাতে গিয়ে বই চোখ রেখেই বলে উঠে, কি দেখছো?
আফরিন ভেবাচাকা খেয়ে মুখ ফিরিয়ে নিল। বই পড়ার ফাঁকে এত কিছু দেখে কিভাবে? আফরিন পেছনে হেলান দিয়ে ঝিমোতে লাগলো। ট্রেনের দোলনি আর ঝিকঝিক তালে কামরার বেশিরভাগ যাত্রী ঘুমে ঢুলছে। আরহামের চোখে ঘুম নেই, আর সে নড়তেও পারছে না। একভাবে বসে থাকতে গিয়ে কাঁধ অবশ হয়ে আসছে, তবুও অনড় বসে আছে। স্টেশনের ট্রেন থামা মাত্রই আফরিনের ঘুম ভেঙে গেল। স্বভাবজাত ভাবে ঘুম ভেঙে বালিশে নাক ঘষা আফরিনের পুরনো অভ্যাস। হঠাৎ সেটা করতে গিয়ে মনে হলো সে কোথায় মাথা রেখে শুয়েছে আর মুখ ঘুষছে। মুখ তুলে তাকিয়ে লজ্জায় কুকড়ে গেল আফরিন। আরহামের কাঁধে মাথা রেখে দিব্যি আরামে ঘুমিয়েছে সে। বা হাতটা এখনো আরহামের পেট জড়িয়ে ধরে আছে। ঝট করে হাত টেনে নিয়ে সোজা হয়ে বসলো। সরি, ঘুমিয়ে পড়েছিলাম। আমার কাঠটাও ঘুমিয়েছে। বলে আরহাম ডান হাত দিয়ে নিজের বাম কাঁধ ডলতে লাগলো। আফরিন সংকোচে জানলা দিয়ে বাইরে তাকালো। আরহাম হঠাৎ ওর মুখের উপর দিয়ে হাত বাড়িয়ে জানলার শার্টিনটা টেনে দিল। ট্রেন ছাড়লে খুলে দেব। আশেপাশে অনেক আজে বাজে লোক ঘুরঘুর করছে। এখন কি খাবে বলো, ঠান্ডা না গরম? চা পাওয়া যাবে? আরহাম উঠে গেল, ট্রেন থেকে লাফ দিয়ে নামলো। চায়ের স্টলের সামনে গিয়েও বারবার আফরিনের জানলা পাহারা দিতে লাগলো। 2 কাপ চা এনে জানলা টোকা দিতে আফরিন শার্টটি খুলে হাত বাড়িয়ে চা নিল। আরহাম ওকে চা দিয়ে নিজে নিচেই জানলার দাঁড়িয়ে চা খেতে লাগলো। আফরিন চা শেষ করে কাপ ফেরত দিতে গিয়ে বলল, চাটা অসাধারণ হয়েছে। আরহাম ওর দিকে তাকালো, তারপর চায়ের কাপ ফেরত দিতে চলে গেল। আফরিন নিজের মনে পত্রিকা খুলে বসতেই ওর সামনে আরেক কাপ চা এসে হাজির। এ মা, আবার? আরহাম ছোট্ট একটা ফ্লাস্ক দেখিয়ে বলল, এটা সহ কিনে ফেললাম। এবার তুমি যখন ইচ্ছা খেতে পারবে। নাও, এটা খাও। আফরিন কিছুটা অবাক হয়েই বলল, চা ভালো হয়েছে বললাম বলেই কি দোকান শুদ্ধ তুলে আনতে হবে? এসব চা খাইয়ে আমাকে পটানোর চেষ্টা করে কোনো লাভ হবে না। আমি 7 দিন থাকবো, তারপর চলে যাব। চা খাইয়ে পটাবো কেন? এটা তো আমাদের, মানে হুজুরদের কমন বৈশিষ্ট্য। যতক্ষণ আমার বউ আছো, সাধ্যমতো দুনিয়া এনে তোমার পায়ে লুটাবো। যখন পর হয়ে যাবে ফিরেও তাকাবো না। আমরা মোল্লারা বউকে টাকা পয়সা, হিরে সোনা জহরত থেকেও বেশি পাহারা দিই, কারণ আমাদের কাছে ওগুলোর চেয়েও বউটা বেশি দামি, যেটাকে দূর মুখেরা বউকে বন্দি করে রাখা নাম দিয়েছে। ওরা টাকা পয়সা হিরে সোনাকে দামি মনে করে লুকিয়ে আগলে রাখে। আমরা ঠিক একই কাজটা বউয়ের সাথে করি। বউকে খোলা বাজারে ধাক্কা খেতে ছেড়ে দেই না। এখন এটাকে তুমি যেভাবে ইচ্ছা দেখতে পারো। একবার যখন কথা দিয়েছি তখন তোমাকে 7 দিনের বেশি 1 মিনিটও আটকে রাখবো না, বরং এই 7টা দিন তুমি আমার মেহমান। তাছাড়া বিয়েটা যেহেতু তোমার ইচ্ছেতে হয়নি, সেক্ষেত্রে তোমাকে আটকে রাখার কোনো যুক্তি নেই। এ ধরনের বিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেঙে দিয়েছেন। অসংখ্য হাদিস এসেছে এ ব্যাপারে। মেয়েদের বিয়ের ব্যাপারে তাদের অনুমতি না নিয়ে বিয়ে দেওয়ার হুকুম ইসলামে নেই। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বালেগা বিবাহিতা নারীকে বিবাহ দেওয়া যাবে না যতক্ষণ না তার স্পষ্ট অনুমতি নেওয়া হয়। একই রকম সাবালিকা কুমারী মেয়েকেও বিয়ে দেওয়া যাবে না যতক্ষণ না তার অনুমতি গ্রহণ করা হয়। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অনুমতি কিভাবে বোঝা যাবে? সে তো কথা বলবে না। তিনি উত্তরে বললেন, চুপ করে থাকাই তার অনুমতি। এই হাদিসটাই বিভিন্নভাবে অন্যান্য হাদিসে এসেছে। আরেকটা হাদিস হযরত খেনাসা বিনতে খিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তার পিতা তাকে বিয়ে দিল যেটা তার পছন্দ ছিল না, আর তিনি পূর্ব বিবাহিতা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তিনি তার অপছন্দের কথা জানিয়ে অভিযোগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিয়ে ভেঙে দিলেন। এটা বুখারীর হাদিস। ইবনে মাজাহ বলেছে, পিতার দেয়া বিয়ে ভেঙে দিলেন। আজকের দিনে যারা জেনে কিংবা না জেনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মা আয়েশার বিয়ে নিয়ে করে বাজে মন্তব্য করে, তাদের উদ্দেশ্য থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নবিদ্ধ করা, যেটা কেবল অসম্ভবই না, অবান্তরও বটে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর কোনো একটি মানুষ যদি তার আনিত কোনো আইনে এতটুকু দোষ দেখাতে পারে যা মানবতার বিরুদ্ধে, তবে তার তলোয়ার আর আমার ঘাড়। আফরিন মুগ্ধ হয়ে শুনছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেও শ্রদ্ধা করে, তবে আজ সে শ্রদ্ধায় কিছু ভালোবাসা মিশে গেল। ট্রেন সশব্দে ছুটে চলেছে সিলেটের দিকে। আফরিনের হঠাৎ মনে হলো, এভাবেই যদি জীবনটা কাটিয়ে দেওয়া যেত। এই ট্রেন, এই বগি, এই সিট, আর পাশাপাশি ওরা দুজন। ধ্যাত, কিসব ভাবছে, ছেলে মানুষই চিন্তা। সামনে ওর অনাগত ভবিষ্যৎ। ও অনার্সটা শেষ করে মাস্টার্স পড়বে, ভালো চাকরি করবে, নিজে উপার্জন করবে। সে নিজেকে অন্যের পরাধীন করে রাখতে চায় না। এগুলোও যাত্রাপথের আবেগে এখানেই দাফন। এইসবকে প্রশ্রয় দেওয়ার কোনো মানেই নেই।
আফরিন একটু ঠিকঠাক হয়ে বসার চেষ্টা করলো, যেন নিজের আত্মমর্যাদা বোধকে জাগিয়ে তুলতে চাইলো। দুজনেই দুটো ম্যাগাজিনে ডুবে গিয়েছিল। এমন সময় ট্রেন থেমে গেল। কি ব্যাপার? এটা তো স্টেশন না। যাত্রীরাও সবাই জানলা দিয়ে উকিঝুঁকি মারছে। এই লাইনটাতে প্রায় ডাকাতি হয়। আরহামের কপালে চিন্তার রেখা। উঠে দাঁড়াতেই আফরিন জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছেন? একটু জেনে আসি কি হলো। তুমি এখানেই থাকো, আমি দেখছি। আরহাম নেমে যেতেই আফরিন ছুটে উঠে দাঁড়ালো। এই সুযোগ অনেকক্ষণ থেকে ব্লাডারে চাপ অনুভব করছিল। আফরিন কামরার লম্বা লাইনটা ধরে এগিয়ে গিয়ে শেষ মাথায় বাথরুমে ঢুকে গেল। আরহাম কোমরে হাত রেখে দাঁড়িয়েছিল। খোলা প্রান্তরে মুখ ফিরিয়ে ট্রেনের বিশেষ বগিটার দিকে তাকালো। এবার তাকিয়ে কাউকে না দেখে চমকে উঠল সে। দ্রুত ট্রেনে ফিরে গিয়ে দেখলো আফরিন নেই। গেল কোথায়? ওপরের বাসকে তাকিয়ে দেখলো ব্যাগটা ঠিক আছে। কয়েক কদম হেঁটে পুরো বগিটা চক্কর দিল। নেই আফরিন, কোথাও নেই। বুকের ভেতর এক অজানা আশঙ্কা। মনে মনে আল্লাহর সাহায্য চাইতে দেখলো আফরিন দাঁড়িয়ে আছে ভেজা মুখে। আরহামের সমস্ত উদ্বেগ কেটে গিয়ে সেখানেই ভর করলো রাগ। বাথরুমে যাবে? এটা আমাকে বললেই তো হতো। একা যাবার কি দরকার ছিল? এখানে বাথরুমগুলোতে কত রকম অঘটন ঘটে সেটা জানো? আফরিনের মুখ লালচে হলো। না মানে মুখ ধুতে গিয়েছিলাম। আরহামের হুঁশ ফিরল যেন। গলার স্বর নামিয়ে বলল, যেখানেই যাও আমাকে না বলে যাবে না। আগামী 7 দিন তুমি আমার দায়িত্বে। তোমার কিছু হলে তোমাদের বাড়িতে কি জবাব দেব আমি? আফরিন কিছু না বলে আঁচল দিয়ে মুখ মুছতে লাগলো। তারপর ব্যাগ থেকে চিরুনি বার করলো। একটানে খোপাটা খুলে ফেলে বলল, রুমে কেউ নেই, চুলটা আছড়ে নেই, ধুলো লেগে জট পাকিয়ে গেছে। আরহাম চরম অস্বস্তি নিয়ে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাতে লাগলো, পাছে কেউ এসে না পড়ে। আফরিনের তৎপরতা দেখে মনে মনে হেসে ফেললো। আরহাম ধমকে সুরে বলল, এই কাজ শেষ করো, লোক আসছে। আফরিন দ্রুত আঁচল দিয়ে নিজেকে পরিপূর্ণ রূপে ঢেকে লক্ষ্মী বউটি সেজে গেল। আরহাম বাইরের লোকদের সাথে কথা বলে ফিরে এসে ব্যাগটা নিয়ে খপ করে আফরিনের হাত ধরল শক্ত মুঠিতে। আফরিন অবাক। কি হলো? চলো, এই ট্রেন শ্রীমঙ্গল যাবে না, আরেকটা গুডস ট্রেন চলে আসবে, সেটাতে যেতে হবে। তাড়াতাড়ি চলো, এই জায়গাটা ভালো না, এখানে প্রায়ই ডাকাতি হয়। আফরিন চঞ্চল গলায় বলল, আপনি থাকতে ভয় কি? যে ডাকাতি আসবে ওর কলার ধরে শূন্যে তুলে ঢিসুম ঢিসুম করে দুটো মুখা মেরে দিবেন। তারপর আরহামের কড়া চোখের দিকে তাকিয়ে আফরিন কথা থামাতে বাধ্য হলো। আরহাম কটমট করে বলল, সিনেমা দেখা হয় খুব, তাই না? আফরিন হাসলো। আরেকটা চাবা ধমক শুনলো। দাঁতগুলো ভেতরে নাও, সবাই তাকিয়ে আছে। রেল লাইনের উপর দিয়ে আরহামের হাত ধরে হাঁটতে খুব ভালোই লাগছে আফরিনের। এটা ওর জীবনে ঘটা সবচেয়ে সুন্দর একটা ক্ষণ। এইরকম সিংহ পুরুষের হাত ধরে হাঁটার স্বপ্ন ও জীবনে অনেকবার দেখেছে, কিন্তু বাস্তবতা এমন হবে কখনো ভাবেনি। আফরিনের গলা ছেড়ে কবিতা আবৃত্তি করতে ইচ্ছে হচ্ছে। আরহামের চেহারায় এক অদ্ভুত রুক্ষতা। চোখ কুচকে চারদিক দেখতে দেখতেই যাচ্ছে সে। আফরিন চাপা হাসলো। লোকটা সবসময় ইনসিকিউরিটিতে ভোগে। অবশেষে বলেই ফেললো, এত টেনসড হয়ে আছেন কেন? এত সুন্দর পরিবেশ, খোলা প্রান্ত, এখানে ওখানে ঝাপঝাড়, আপনি আর কোষে একটা ধমক দিতে গিয়েও সামলে নিল আরহাম। কেবল বলল, যে নিজের বিপদ বোঝে না তাকে পাগল ছাড়া আর কি বলবো। আমি তো নিজের জন্যই টেনসড হয়ে আছি, তাই না? আফরিন ওর কথায় পাত্তা না দিয়ে বলল, জীবনানন্দ দাশের ওই কবিতাটা পড়ি। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র আর নিশীথির অন্ধকারে। আরহাম ওকে অবাক করে দিয়ে বলল, চুল তার কবেকার অন্ধকার বিষাদিনীর নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য। বলে আরহাম আফরিনের দিকে তাকালো। আফরিন লজ্জায় মুখ নামালো। আরহাম হেসে বলল, নিজেকে নাটোরের বনলতা সেন ভাবা শুরু করেছো নাকি? হা 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 হা। প্রাণখোলা হাসিতে ভরে উঠল নির্জন প্রান্তর। আফরিন হঠাৎ আরহামের হাতে ধরা নিজের হাতটা মুচড়ে ছাড়িয়ে নিতে চাইলো, কিন্তু আরহামের মুঠো এক চুলও নাড়াতে পারলো না। এর মধ্যে একটা গডস ট্রেন এসে পড়ায় লোকজন হুড়োহুড়ি করে তাতে উঠতে লাগলো। আরহাম রীতিমতো ঘেরাও দিয়ে আফরিনকে তাতে তুলে নিয়ে একটা জানলার পাশে জায়গা করে নিল। আফরিনের নিজেকে রানীর মতো মনে হতে লাগলো। কোনো পুরুষ কোনো মেয়েকে এতটা যত্ন করতে পারে তা ওর জানা ছিল না। এর আগেও কতবার বন্ধুদের সাথে মার্কেটে গেছে, ফাল্গুন বৈশাখে বাংলা একাডেমিতে গেছে, সেখানে বন্ধুদের দ্বারাই বান্ধবীদের হ্যারাস্ট হওয়ার কত ঘটনা শুনেছে। আর আজকাল তো যা হচ্ছে তা বলার নয়। অথচ এখানে এত ভিড়ের মধ্যে আর আমার গায়ে কারো ছোঁয়াটুকুও লাগতে দেয়নি। নিজেও কোনো সুযোগ নেয়নি যেটা চাইলেই সে অনায়াসে করতে পারত। এই বগিটাতে লোকজন ঠাসা,
কয়েকজন কোরাস গাওয়া শুরু করেছে। আরহাম আফরিনের কানের কাছে মুখ নিয়ে বলল, নিজেকে ভালো করে ঢেকে ফেলো প্লিজ। লোকজন কেমন ড্যাব ড্যাব করে তাকাচ্ছে দেখো। আফরিন তর্ক করলো না, মুখটাকে ভালো করে ঢেকে নিল। ঘুম পাচ্ছে? আরহাম হেসে বলল, কাপ তো পেতেই রেখেছি, কোনো সমস্যা নেই, ঘুমিয়ে পড়ো, স্টেশন আসলে তুলে দেব। আফরিন সত্যি সত্যি আরহামের কাঁধে মাথা রেখেই শুয়ে পড়ল। এর পরের স্টেশনেই আমরা নামবো। স্টেশন থেকে নেমে আরহাম রিক্সা নিল। আধ ঘন্টা পর ওরা বাড়ি পৌঁছালো। আফরিনকে দেখতে পেয়ে দৌড়ে এলো আরহামের ছোট্ট বোন আরিশা। আরহামের মাও আনন্দিত মুখে এগিয়ে এসে জড়িয়ে ধরলেন আফরিনকে। আহারে, আমার বৌমাটার মুখটা একদম শুকিয়ে গেছে। কি রে খোকা, পথে অনেক কষ্ট দিয়েছিস বৌমাকে? আরহাম হাতের ব্যাগ রেখে বলল, তোমার বৌমাকেই জিজ্ঞেস করো, উনি ননির পুতুল হলে আমার কি দোষ? হয়েছে, বুঝেছি। গুড। ট্রেনে এসেছো না? আহারে, এমনটা মাঝে মধ্যেই হয়। চলো একেবারে গোসল করে নাস্তা খাবে। আগে একটু বাবার সাথে ওকে দেখা করিয়ে আনো, অস্থির হয়ে আছে সে। আরহামের মা আফরিনকে যে ঘরে নিয়ে গেলেন সেই রুমে একটা বিছানায় শুয়ে আছেন আরহামের বাবা। আফরিন তাকে সালাম দিতেই তার মুখে বিস্তৃত হাসি ফুটে উঠল। উঠে বসতে চাইলে আরহামের মা তাকে নিরস্ত করে বলল, বৌমা সবে মাত্র এসেছে, ও ফ্রেশ হয়ে আসুক, তখন কথা বলবে। ওকে নিয়ে যাই। বৃদ্ধ লোকটি ডান হাত বাড়িয়ে কেবল আফরিনের গালটা ছুঁয়ে দিলেন। বৃদ্ধের চোখে পানি। আফরিন কেঁপে উঠল। এই বৃদ্ধ মানুষটি যখন জানবে আফরিন মাত্র 7 দিন পরে তাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে চলে যাবে, তখন তার মনের অবস্থা কি হবে? গোসল সেরে একটা নীল 3 পিস পরেছে আফরিন। এর মধ্যেই খাওয়া দাওয়া সেরে নিয়েছে ওকে বিশ্রাম নেওয়ার জন্য ঘরে পাঠানো হয়েছে। পাহাড়ি এলাকাগুলোতে সন্ধ্যা যেন তাড়াতাড়ি নামে। আফরিন বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ প্রকৃতি দেখে ঘরে ফিরে এলো। ভেজা চুল থেকে টাওয়াল টেনে খুলে সেগুলোকে টাওয়াল দিয়ে হালকা বাড়ি মেরে পানি ঝাড়াতে লাগলো। অদূরেই আরহাম নিজের ব্যাগ থেকে জিনিসপত্রগুলো বের করছিল। আফরিন হঠাৎ ঝাড়া শেষে ওর লম্বা চুলগুলো ঘুরিয়ে পেছনে পাঠানোর সময় আরহামের মুখে ঝাপটা মেরে ছুঁয়ে দিল। পানির ছিটায় আরহাম চমকে তাকালো। কি হলো এটা? সরি, চুল ছাড়ছিলাম। নির্বিকারে বলল আফরিন। এটাও কি অভিনয়ের অংশ? মানে কিসের অভিনয়? আগামী 7 দিন তুমি আমার বউ সেজে থাকার অভিনয় করে 7 দিন পর মঞ্চ ত্যাগ করবে, এমনটিই তো বলে এসেছো ঢাকা থেকে। তা বন্ধ ঘরে তো অভিনয়ের কোনো কারণ দেখি না। আপনি একটু বেশি বোঝেন। বেশি বুঝিনি, ঠিকই বুঝেছি। শোনো, এখানে কোনো দর্শক নেই, ড্রপ সিন পড়ে গেছে। আমার বউ সাজা আপাতত বন্ধ। তুমি তোমার মতো রিল্যাক্স থাকতে পারো। ওই যে খাট, ওইখানে তুমি আরামসে ঘুমাও, আমি ফ্লোরে ব্যবস্থা করে নেব। ব্যবস্থাটা ঠিক আছে? আফরিন নির্বাক শ্রোতার মতো কথাগুলো শুনলো, তারপর বলল, আপনার ঘর, আপনি মাটিতে শোবেন, এটা কেমন কথা? আমরা অতিথিকে বেস্ট এফোর্ট দিয়ে থাকি। আমি তাহলে অতিথি? কিছুটা আহত স্বরে বলল আফরিন। আরহাম চোখে রিডিং গ্লাস পরে বলল, এটাই তো সত্যি, তাই নয় কি? আফরিন তাকিয়ে রইল। চশমা চোখে লোকটাকে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে। আরহাম ও দৃষ্টি উপেক্ষা করে বই নিয়ে বসে গেল জানলা ধারে ইজি চেয়ারটা। আফরিন বলল, আসলে মোল্লা হন আর যাই হন, মানুষ তো সেই রক্ত মাংসেরই। বিছানায় শুতে চাচ্ছেন না কারণ তাতে আপনার স্বরূপ প্রকাশ পেয়ে যাবে, এজন্য। আরহাম বই বন্ধ করে তাকালো আফরিনের দিকে। মেয়েটা ওকে আসলে কি বলতে চাইছে? আরহাম কিছু একটা বলতে গিয়েও নিজেকে সামলে নিয়ে বলল, অভিনয় করলে ঠিক মতো করো, যাও ও ঘরে যাও, সেখানে গিয়ে আমার মা আর আরিশার সাথে আড্ডা দাও। আমার মাথা খেও না তো। কি আমি মাথা খাচ্ছি? নয়তো কি, আমি যথেষ্ট ক্লান্ত, একটু বই পড়ে মাইন্ডটাকে ফ্রেশ করতে চাচ্ছি। ঠিক আছে, করুন। বলেই রাগে মাটিতে জোরে জোরে পা ফেলে দরজার দিকে এগিয়ে গেল আফরিন। বেরোবার সময় হঠাৎ দরজার কাছে রাখা বেতের সোফার থেকে কুশনটা তুলে নিয়ে মনে হতে ছুঁড়ে মারলো আরহামের দিকে। মেরেই দ্রুত বেরিয়ে গেল আফরিন। আরহামের মাথায় লেগে কুশনটা মাটিতে পড়ে গেল। আরহাম ভীষণ অবাক হয়ে কুশনটা হাতে নিয়ে বসে থাকলো। ওর মাথায় কিছুই আসছে না। আফরিন হঠাৎ রেগে গেল কেন? রেগে যাবার মতো কিছু কেউ বলেছে বা করেছে? নতুন বউয়ের আগমন উপলক্ষে আরহামের মা সাফিয়া হোসেন ভালো কিছু রান্নার আয়োজন করছিলেন। আফরিনকে রান্নাঘরের গেটে দেখে তিনি উৎফুল্ল হয়ে কাছে ডাকলেন, আরে এসো এসো। বৌমা, তুমি কি ঝাল খেতে পছন্দ করো? আমি কিন্তু তোমার জন্য তরকারিতে ঝাল কম দিয়েছি। আফরিন হাসলো। না, ঠিক আছে, আমি খুব বেশি ঝাল খেতে পারি না। তোমার আম্মার কথাই তো জিজ্ঞেস করা হলো না। কেমন আছেন উনি? আচ্ছা, তোমার বড় বোনটা কেমন আছে? কি নাম যেন? জি, ইরিন। হ্যাঁ হ্যাঁ, ইরিন। কেমন আছে ও? ওর কি বাবু হয়েছে? না, ওর এখনো বাবু হয়নি।
ও আচ্ছা। সাফিয়া হোসেন খুঁটিয়ে খুঁটিয়ে আফরিনের বাড়ির সবার খবর নিলেন। তারপর আফরিনের পিতার মৃত্যুর প্রসঙ্গে কিছু কথা তুললেন। তার সাথে আরহামের বাবার কৈশোরের ঘনিষ্ঠতার কয়েকটা উদাহরণ দিলেন, যার একটা ছিল অনেকটা এমন। তিনি বললেন, শোনো বোমা, তোমার বাবা ভাত যদি খেত নিজের বাড়ি তো হাত ধুতো এসে তোমার শ্বশুর বাড়িতে। পাশাপাশি বাড়ি ছিল। আমরা শাশুড়ি তোমার বাবাকে খুব স্নেহ করতেন, দুজনের খুব মিল ছিল, যেন মানিক জোড়া। তোমার বাবা মারা যাবার পর থেকেই তোমার শ্বশুর সেই যে বিছানায় পড়লো, তোমার বাবার কথা বলে শুধু কাঁদে। যেদিন আরহাম তোমাকে আনতে গেল সেদিন সকালে জ্বরের ঘরে সে কি তার প্রলাপ বকা শুরু হয়েছিল, সেসব দেখে আরহাম তোমাকে আনতে ছুটেছে। যে জেদি ছেলে তোমাকে এনে তবেই ছাড়লো। ইচ্ছে ছিল তোমার শ্বশুর সুস্থ হলে আরহামের ওয়ালিমাটা করে ফেলবো, কিন্তু আরহাম বলল তুমি নাকি সপ্তাহখানেক পরে ঢাকা চলে যাবে, তোমার কলেজ খোলা। জি মানে দেখো মা, তোমার পড়ালেখার ব্যাপারে আমরা কোনো বাধা নেই, কিন্তু একটা কথা সবসময় খেয়াল রেখো মা, মেয়েদের জন্য সবচেয়ে সম্মানের জায়গা হলো তার স্বামীর ঘর। আফরিন ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেললো। সাফিয়া ওর কাঁধে হাত রেখে ওকে নিজের ঘরে নিয়ে এলেন। কাঁধে মৃদু চাপ দিয়ে ওকে নিজের পাশে বসালেন। দেখো মা, তোমাদের আজকাল বোঝানো হচ্ছে যে সংসার নয়, কর্মক্ষেত্রে নিজের প্রতিভার ঝলকানি দেখাতে হবে। স্বামীর খেদমত দাসত্ব আর বসের খেদমত সম্মানের বলে বোঝানো হচ্ছে। আজকের মেয়েরা তাই দলে দলে ঘর ছেড়ে পরকে জয় করতে নেমেছে। এতেই নাকি সার্থকতা। কখনো খেয়াল করে দেখেছো কোনো মেয়ে পড়াশোনা বা চাকরি করতে না পেরে আক্ষেপ হয়তো করে, কিন্তু পাগল হয়ে যায় না, কান্নাকাটি করে না। কিন্তু হাজারো মেয়ে এমন দেখবে একটা সন্তানের জন্য পাগল হয়ে আছে, কপাল চাপড়াচ্ছে, হাহুতাশ করছে। কেন জানো? কারণ আমাদের আল্লাহ আমাদের এই প্রকৃতিতেই গড়েছেন মেয়েদের সার্থকতা মাতৃত্বে। আমার বড় এক ফুফাতো বোন ছিল, সে লেখাপড়ায় খুব ভালো ছিল, ডক্টরেট করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছিল, চারিদিকে দাপিয়ে বেড়াতো, কাউকে কেয়ার করতো না। ওর বয়স যখন 40-এর উপরে, তখন ওর ব্যবসা আমাদের সব ভাই বোনদের দাওয়াত করতো, আর আমাদের বাচ্চা কাচ্চাদের প্রচুর গিফট দিত। একসময় ছোট বোনদের বাচ্চাদের ওর কাছে রেখে ওদের মার্কেট বা ঘুরতে যেতে বলতো। কে কারা বাচ্চা কয়দিন দেবে বলো? অবশেষে আমার ওই বোনটার মাথায় দোষ লেখা দিল। একদিন আমার ফুপু দেখলো ও একটা কোল বালিশকে বাচ্চা বানিয়ে ঘুম পাড়াচ্ছে। পরে ওকে মেন্টাল হসপিটালে রেফার করা হয়। বুঝলি মা, স্রষ্টা আমাদের যে বৈশিষ্ট্য গড়েছেন তার বিপরীতটা জোর করে চালাতে গেলে তার স্বাভাবিকত্ব নষ্ট হবেই। এই যে এখন মেয়েরা দেরি করে বিয়ে করে বা একটা বাচ্চা নিয়ে বসে থাকে, এগুলো নারীত্বের বৈশিষ্ট্যের বিপরীত। এখন স্লোগান দেয়া হচ্ছে ছোট্ট পরিবার সুখী পরিবার। আসলে কি তাই? এমন হাজারো পরিবার আমি চিনি যাদের একটি সন্তান বাবা মায়ের জীবনে অশান্তির আগুন জ্বলিয়ে রেখেছে, অথচ আগেকার সব পরিবারে 10টা-15টা করে ছেলে মেয়ে ছিল। কই, সেসব পরিবারে তো এত অশান্তি ছিল না। আসলে স্লোগানটা হওয়া উচিত ছিল দিনী পরিবার সুখী পরিবার। দিনদারিতা মানুষকে ধৈর্য রাখতে শেখায়, সংযম শেখায়। তাছাড়া আমাদের দেশে জীবনে কখনো ইউরিন ইনফরমেশন কি বা জলবায়ু ক্যান্সার কি শুনিনি। এখন তো অধিকাংশ মেয়ে এই রোগের রোগী, কারণ মেয়েদের তাদের ফিতরাত থেকে সরিয়ে অন্য রূপে প্রতিষ্ঠিত করার আয়োজনে নেমেছে একদল স্বার্থন্বেষী লোক। এসব তোমাকে বললাম বলে তুমি কিছু মনে করছো না তো? হয়তো অনেক বেশি বলে ফেললাম। না না, ঠিকই তো বলেছেন, অনেক কিছু শেখার আছে আপনার কথায়। চলো তোমার শ্বশুরের কাছে যেয়ে বসি, কি অসুবিধা হবে? আরে না না, চলুন। রাতের খাওয়া দাওয়া শেষে আফরিন শুতে এসে দেখলো আরহাম কম্পিউটারে ব্যস্ত। আফরিন ওর সাথে কিছু কথা বলতে চায়, কিন্তু ওর মনে হলো সে আফরিনকে কিছুটা এড়িয়ে চলছে, যেন এ বাড়িতে এনে দেওয়া পর্যন্ত ওর দায়িত্বই ছিল। আফরিন আরহামকে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আপনি কি খুব বেশি ব্যস্ত? কেন, আমাকে দরকার? জি। অকপট উত্তর আফরিনের। আরহাম কম্পিউটার থেকে মুখ ফিরিয়ে তাকালো। বলো, কি বলবে? মাকে আপনি কি বলেছেন আমার যাবার ব্যাপারে? যা সত্য তাই। ডিভোর্সের কথা? আফরিন চোখ বড় বড় করে বলল, আরে না, তাই কি বলা যায় নাকি? বলেছি তোমার কলেজ আছে, পড়াশোনা আছে, এসব তুমি চলে যাওয়ার পর আর না আসলে তখন ধীরে ধীরে বুঝিয়ে বলবো। আপনি কি চান আমি চলে যাই? এখানে আমার চাওয়ার প্রশ্ন আসছে কেন? তুমি নিজেই তো চাও। আফরিন মুখ নিচু করলো। মার সামনে যেতে আমার খারাপ লাগছে। তিনি কত আয়োজন করেছেন আমার জন্য,
আগামীকাল কিছু গেস্ট দাওয়াত করেছেন, আমাকে দেখতে আসবে তারা। বলেছেন ওয়ালিমা করবেন। এইসব টুকটি কিভাবে কি করি? আরহাম দীর্ঘশ্বাস ফেলে বলল, আসলে তুমি একমাত্র ছেলের বউ তো, তাই তাদের আবেগটা অন্যরকম। তা হোক, কিন্তু তোমার চাওয়ায় আমি কোনো বাধা আসতে দেব না। তুমি যেটা চাইবে সেটাই হবে। আজ বুধবার, আগামী বুধবার সকালে আমরা ঢাকা রওনা দেব ইনশাল্লাহ, ঠিক আছে? বলেই আরহাম নিজের কাজে মন দিল। আফরিন চিন্তিত মুখে বালিশে মাথা রাখলো। সেখান থেকেই আরহামকে দেখতে লাগলো। এ কেমন স্বামী যে কোনো জোর জবরদস্তি করে না। আফরিন না হয় বলেছে ডিভোর্স দেবে, তাই বলে সেটা মাথা পেতে নিতে হবে? আমার প্রতি তার কোনো আগ্রহই তো নেই, কার জন্য থাকবো? ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে তলিয়ে গেল আফরিন বলতে পারলো না। সকালে ঘুম ভেঙে দেখলো পুরো রুম খালি। আফরিন অবাক হয়ে উঠে বসলো। সে কি এই রুমে একা ছিল নাকি? বাইরে এসে রান্নাঘরে উকি দিতেই দেখলো শাশুড়ি আম্মা স্যুপ গরম করছেন। আফরিনকে দেখে হেসে বললেন। ঘুম ভাঙলো? আফরিন লজ্জিতে হাসলো। জি। আম্মা ও কোথায়? খোকার কথা বলছো? ও তো ফজরের নামাজ পড়ে নাস্তা খেয়ে বেরিয়ে গেছে। আজ ওর নাকি স্কুলে কি কাজ আছে। উনি স্কুল টিচার? হ্যাঁ, কেন তুমি জানো না? ভুলে গেছি। তোমার নাস্তা দেয়া আছে, খেয়ে নাও। আম্মা স্যুপটা আমাকে দিন, আমি বাবাকে খাইয়ে দিই। সাফিয়ার হাসি বিস্তৃত হলো। খুশি মনে সুপের বাটিটা এগিয়ে দিল। আফরিন বাটি নিয়ে শ্বশুর সাহেবের সামনে গিয়ে বসলো। দুপুরে খাবার সময়ও আরহামকে দেখা গেল না। আফরিন আরিশার সাথে কিছুক্ষণ গল্প করে কাটালো। আরহামের বইয়ের কালেকশন দেখলো। লোকটা সম্পর্কে যত জানছে ততই অবাক হচ্ছে। এত ভালো কমার্স ব্যাকগ্রাউন্ড, অথচ সে ব্যাংকে চাকরি করছে না, খারাপ উপার্জনের ভয়ে একটা সাধারণ হাই স্কুলে পড়ে আছে। বিকেলের দিকে মা ফোন করতে আফরিন খুশি হয়ে ফোন ধরে বলল, মা তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি। তোর খবর বল। ওই গোয়াটার সাথে যে গেলি, না একটা ফোন না কিছু, আমাদের ভুলে গেছিস? ছি মা, সে তোমাদের জামাই, এভাবে বলছো কেন? বা তোর গলার সুর তো দেখি বদলে গেছে। একদিনে কি জাদু করলো ওরা? মা বাসার খবর বলো, সবাই কেমন আছে? ভালো। তুই কবে ফিরবি? তোর দুলাভাই উকিলের সাথে তোর ডিভোর্সের ব্যাপারে কথা বলেছে। তুই ফিরে এলেই ডিভোর্স লেটার পাঠিয়ে দেয়া হবে। আর শোন, ওই গোয়াটার থেকে দূরে দূরে থাকবি, সাবধানে থাকবি। এসব কি বলছো মা? এটা আমার নিজের সংসার, আর আরহাম আমার স্বামী। খুব যে ভুলি ঝরছে। ওই মাস্টার কয় টাকা বেতন পায়? সে নিজে খাবে কি আর তোকে খাওয়াবে কি? মা এখন এইসব কথা বলতে ভালো লাগছে না। বাবা যা করেছে জেনে বুঝেই করেছে। এরা সবাই সহজ সরল মানুষ, প্যাচ গোছ নেই। আমার খারাপ লাগছে না। এখন তুই ঘোরের মধ্যে আছিস। যখন ঘোর কাটবে তখন কপাল চাপটাবি। মাথা খারাপ না করে সোজা সামনের সপ্তাহে চলে আয়। মা তুমি ভদ্রতা করেও একবার আমার শ্বশুরের কথা জিজ্ঞেস করনি, অথচ একটা সময় সে তোমার বাড়ির নিয়মিত অতিথি ছিল। আমার জন্মের সময় বাবা যখন খুব ভেঙে পড়েছিল তখন। ও, তখন যে ওরা আমাদের সংসার চালিয়েছে সেই গানও তোকে শুনিয়েছে? বাহ, যেতে না যেতেই নিজেদের দান দাক্ষিণ্যের গল্প শুরু করে দিয়েছে। আফরিন অবাক বিস্ময় নিয়ে বলল, ওরা যে আমাদের সংসার চালিয়েছে এটা তোমার মুখ থেকে শুনছি। ওরা কেউ এসব বলেনি। আমি যে খুব ছোট হয়ে জন্মেছিলাম, ডাক্তাররা আমার বাঁচার আশা ছেড়ে দিয়েছিল, সেই সব গল্প বলেছে। ভুলেও বলিনি। কখন এলেন? খরচ ওরা দিয়েছে, এটা বরং তুমি বললে এখন। ওপাশে চুপ। আফরিন ক্লান্ত কণ্ঠে বলল, মা আমি রাখি। ফিরবি কবে? সোমবার? না, সোমবার কেন, কবে ফিরবো তোমাকে পরে জানাবো, এখনো দিন ঠিক করিনি। রাখি। বলে ফোন কেটে ফিরে দেখলো আরহাম ড্রয়ার খুলে একটা ট্রাউজার বের করে টাওয়াল কাঁধে নিয়ে বাথরুমে ঢুকছে। আফরিন কিছুটা থমকে গেল। আরহাম নিশ্চয়ই ওদের কনভারসেশন শুনেছে। কতটুকু কি শুনেছে তা ওর মুখ দেখে বোঝার উপায় নেই। আফরিন পেছন থেকে বলল, এই তো মিনিট 5 হবে। ও, সকালে কখন গেলেন দেখিনি তো। আরহাম দুহাত কোমরে রেখে ওর দিকে তাকালো। তুমি কি নামাজ একদমই পড়ো না? আফরিন লজ্জিত স্বরে বলল, মাঝে মধ্যে। হুম, ভেরি ব্যাড বলে মাথা নেড়ে বাথরুমে ঢুকে গেল। আফরিন মোবাইল চার্জে দিয়ে শাশুড়ির ঘরে এলো। শাশুড়ি মা ওকে 3 পিস বদলে শাড়ি পরে নিতে বললেন। বসার ঘরে কিছু প্রতিবেশী এসেছেন। তিনি আফরিনের হাতে তার নিজের একটা শাড়ি তুলে দিয়ে সেটা পরতে বললেন। তারপর নিজের গলা থেকে চেন খুলে আফরিনের গলায় পরিয়ে দিয়ে বললেন, এটা পরে এসো মা, হালকা সাজ দিয়ে। যদিও আমার বৌমা এমনিতেই দেখতে মাশাআল্লাহ, তবুও নতুন বউ তো। বলেই শাশুড়ি চলে গেলেন। শাশুড়ির দেওয়া লাইট পিঙ্ক রঙা শাড়িটা পরে আধ ঘন্টার মধ্যে মাথায় ঘোমটা দিয়ে বসার ঘরে চলে এলো আফরিন। হাতে রং মিলিয়ে চুড়ি পরেছে।
আরিশা ওর চুরির আলনা থেকে এনে দিয়েছে চুড়িগুলো। আফরিনকে দেখে প্রতিবেশী অতিথিরা খুশি হলো। ওরা প্রত্যেকে ছোটখাটো গিফট নিয়ে এসেছিল। যাবার সময়ও অনেক দোয়া করে খেয়ে দিয়ে বিদায় নিল তারা। আফরিন শাশুড়ির সাথে হাতে হাতে সব গোছাতে সাহায্য করলো। আরহামের খাবারটা টেবিলে ঢেকে রাখলেন। আফরিন নিজেই বলল, উনি খেয়ে নিলে আমি এসব গুছিয়ে ফেলতে পারবো। আপনি যে বিশ্রাম নিন মা। শাশুড়ি খুশি মনে নিজের ঘরে চলে গেল। আফরিন ঘরে এসে দেখলো আরহাম এক গাদা খাতার মাঝে ডুবে আছে। আফরিন নিঃশব্দে আরহামের কাছে গিয়ে দাঁড়ালো। এইসব কি আজই দেখে শেষ করতে হবে? মুখ না তুলেই জিজ্ঞেস করলো আরহাম। কিছু কি বলবে? বলছি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, এই নিয়ে তারপর না হয় বসতেন। আপনি যদি বলেন আমি সাহায্য করতে পারি। সাহায্য না থাক, কাল তো ছুটি, আজ রাত জেগে হলেও সব শেষ করে ফেলবো। তুমি ঘুমাও, আমি খেয়ে নেব। একটা কথা বলতে চাচ্ছিলাম, রাখতে পারবেন? বলো। আমার বিছানাকান্দি যাবার খুব শখ, নিয়ে যাবেন আমাকে? আবার কবে সিলেট আসি না আসি। আরহাম কলমটা বন্ধ করে একটু ভাবলো। কবে যেতে চাও? সেদিন যেদিন আপনি নিয়ে যাবেন। তাহলে কালই চলো। নিতে পারো, তবে তোমার বোরকা ছাড়া চলাফেরাটা দৃষ্টিকটু লাগে। আফরিনের মুখ গম্ভীর হলো। তাহলে এখন কি করব? আমি বোরকা পরে অভ্যস্ত নই, আর আমার বোরকা নেই। তুমি পড়তে রাজি হলে বোরকার ব্যবস্থা হবে। তুমি পড়বে কিনা সেটাই প্রশ্ন। না পড়লে নেবেন না? কি সব ছেলে মানুষই প্রশ্ন। নেব না কেন? তবে প্রচুর ভিজিটর্স থাকে সেখানে। সুন্দর মেয়ে দেখলে লোকজন এমনিতেই চেয়ে থাকে। আফরিন উচ্ছ্বাস চাপতে মুখ নামালো। আরহামের চোখেও তাহলে সুন্দর। ও নিশ্চয়ই সচেতনভাবে বলেনি, মুখ ফসকে বলে ফেলেছে। এই লোকের মুখ থেকে প্রশংসা শোনার আশা করে না আফরিন। মৃদু স্বরে বলল, তাহলে কাল কখন যাচ্ছি? ভোরবেলা বেরোতে পারবে? তাহলে বেরিয়ে মজা পাবে, নতুবা বেলা চড়ে গেলে প্রোগ্রাম শর্টকাট করতে হবে। আমি ভোরেই উঠবো। আপনি আমাকে যদি ফজরে ডেকে দেন তাহলে নামাজটাও পড়ে নিতে পারবো। অবশ্যই ডেকে দেব ইনশাল্লাহ। তবে দেখো, নামাজটা যেন হয় আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। কারো মন রাখতে গিয়ে যদি নামাজ পড়ো তাহলে কিন্তু সর্বনাশ, রিয়ার গুনাহ হয়ে যাবে। রিয়া বোঝো তো? লোক দেখানো ইবাদত, ভয়াবহ গোপন শিরক এটা। শুনে আরহাম হাসি মুখে তাকালো। আফরিন মাথা নাড়ালো। তারপর হঠাৎ উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠে, আপনাকে সাহায্য করতে পারি? কাজ তো প্রায় শেষের দিকে। আচ্ছা, এগুলো নাও, কাউন্ট করে পেন্সিল দিয়ে খাতার কোণে মার্কস বসিয়ে দাও। আফরিন শাড়ি সামলে এসে হাঁটু মোড়ে বসলো। আরহাম হাসলো। শাড়িটা সুন্দর। আফরিন নিচের দিকে তাকিয়ে বলল, আর কিছু সুন্দর না? চুড়িগুলো সুন্দর। আর শাড়ির রংটা দারুণ। আফরিন তাকালো। সব সুন্দর শাড়িতে? গলার চেইনটা শাড়ির সাথে মানিয়েছে। ব্যাস। আমার খিদে লেগেছে, মানে? ভাত খেয়ে আসি, তুমি মার্কস বসাও। বলেই আরহাম উঠে চলে গেলে আফরিন হতাশ দৃষ্টিতে সেদিকে তাকিয়ে রইল। ওর খুব রাগ হচ্ছে, কার উপর কে জানে। অনেক দিন পর ফজরের নামাজ আদায় করতে পেরে আফরিনের কাছে খুব ভালো লাগছে। নিজেকে পরিপূর্ণ মনে হচ্ছে। আহা, প্রতিটা দিন যদি এভাবেই শুরু হতো। 8টার দিকে আরহাম ওকে নিয়ে বেরোলো। আরিশাকে বললে ও জানালো, না ভাবি, তোমরাই যাও, আমার আগামীকাল উইকলি সিটি আছে, পড়তে বসতে হবে। আরহাম আর বিরক্তিতে না করে আফরিনকে নিয়ে বেরিয়ে পড়লো। আরহাম একটা চাঁদের গাড়ি ভাড়া করলো। আফরিন তো মহা খুশি, কিন্তু পুরো গাড়িতে ওরা দুজন। আফরিনের খুশিতে দৌড়াদৌড়ি করতে ইচ্ছে হচ্ছে, তবু ভদ্রতা করে বলল, শুধু দুজনের জন্য এত বড় গাড়িটা ভাড়া করলেন? আপনার অনেক কষ্ট হয়ে গেল না? তা তো হলোই। কি করব, 7 দিনের বউয়ের একটা আবদার যদি না রাখি তো সারা জীবন বউ খোটাও দিতে পারে। 7 দিনের বউ বলছেন কেন? তো কতদিনের? আরহাম তাকালো। জন্ম জন্মান্তরের। কি দরকার মায়া বাড়িয়ে? যে যাবেই তাকে অযথা ধরে রাখার পক্ষে আমি নই। কি হলো, হঠাৎ মুড অফ হয়ে গেল কেন? বাড়ির কথা মনে পড়ছে? আপনি নিজেকে খুব চালাক মনে করেন, তাই না? চাইলে কি 2-1 দিন বেশি থাকতে পারি না? ঠিক, আমিও তাই মনে করি। গাড়ি ঘোরান, আমি বাড়ি চলে যাব। আরে হঠাৎ কি হলো? এত দ্রুত মুড বদলালে তো তাল ঠিক রাখা মুশকিল। চলো, বের যখন হয়েছি আজ সারা দিন তোমাকে অর্ধেক সিলেট দেখিয়ে নিয়ে যাই। পরিকুণ্ড ঝর্ণার নাম শুনেছ কখনো? অনেকে এটা চেনে না। মাধবকুণ্ডের ঝর্ণা থেকে মাত্র 10-12 মিনিটের পথ। বনের ভেতর অপূর্ব এই ঝর্ণাটার খোঁজ বাইরের অনেকেই জানে না। জায়গাটা খুব নিরিবিলি, পর্যটকও কম। 50 ফুট ওপর খাড়া থেকে ঝর্ণার পানি নেমে আসে। ভরা বর্ষায় দেখার মতো হয়।
নিচে একটা হালকা গভীর কুয়াও আছে, চলো ওটাতেই আগে যাই। দেখতে দেখতে ওরা মাধবকুণ্ড পৌঁছে গেল। গাড়ি ছেড়ে দিয়ে এবার শুরু হলো এবড়ো থেবড়ো পাহাড়ি পথে হাঁটা। আফরিনের মুখ লাল হয়ে গেছে বনপথে হাঁটার পরিশ্রমে। প্রচুর ঝোপঝাড় পেরিয়ে অনেকটা গহীন জঙ্গলের ভেতরে ঢুকে আফরিন ভাষা হারিয়ে ফেলল। ধরনীর বুকে কি সৌন্দর্য, লীলাভূমি। আরহাম বাধা দেবার আগেই সে পানিতে নেমে পড়লো। বাধ্য হয়ে আরহামকেও নামতে হলো কোমর পানিতে। চারপাশে জনমানবের কোনো চিহ্ন নেই। আফরিন শেষ স্বস্তিতে আরো ঝাঁপিয়ে পড়লো পানিতে। আরাম কিছুটা চিন্তিত মুখে দূরে দাঁড়িয়ে দেখতে লাগলো ওর কাণ্ড। ভাবছে মেয়েটা সাঁতার জানে কিনা কে জানে। এদিকে মনের আনন্দে জল কেলির করতে লাগলো আফরিন। ভয়ে ভয়ে ঝর্ণার কাছাকাছি যেতে গিয়েও দূরে পানিতে বসে রইল। প্রকৃতির নিস্তব্ধতাকে ভেঙে খান খান করে দিচ্ছে সবেগে নেমে আসছে পানির অমীয় ধারা। আরহাম ব্যাগ খুলে দেখলো আফরিন সব রকম ব্যবস্থা করেই এসেছে। সে টাওয়াল বের করে আফরিনকে হাতছানি দিতেই ডাকলো। আফরিন কাছে আসতে হাত বাড়িয়ে টাওয়ালটা দিয়ে বলল, লোকজন আসার আগেই দ্রুত পাল্টে নাও, ওখানটায় আড়াল আছে, ওই দিকে যাও। চারদিক কি নির্জন! ইস, আমরা যদি এখানে হারিয়ে যেতাম। অনেক হয়েছে, চলো এবার। হারিয়ে যেতে এসেছে বিড়বিড় করলো আরহাম। তোমার হারাতে বাধা না থাকলেও আমার আছে, বলে আরহাম এগিয়ে চলল। হঠাৎ হাতে টান পড়ায় পিছিয়ে গেল। কি হলো, টানছো কেন? আফরিন মৃদু শব্দে আবৃত্তি করলো, হোয়ার লিবার্টি ডুয়েলস দেয়ার ইজ মাই কান্ট্রি। আরহাম কৌতুক মাখা দৃষ্টিতে তাকালো। এতটুকুতেই এমন আবেগ আপ্লুত হলে চলবে? এখনো তো বিছানাকান্দি দেখনি? ওটা কি অনেক সুন্দর? গেলেই দেখবে। আফরিন আরহামের বাম হাত ধরে প্রায় ঝুলে চলল। আরহাম একবার ধমক লাগালো, আমার হাতটা কি ছিঁড়ে ফেলবে নাকি? আফরিন পাল্টা জবাব দিল, হ্যাঁ, ছিঁড়ে সাথে করে ঢাকায় নিয়ে যাব, তারপর পলিথিনে মুড়ে সুকেসে সাজিয়ে রাখবো। আরহাম কোনো উত্তর দিল না। চারদিকে তাকিয়ে দেখে শুনে হাঁটতে লাগলো। আফরিনও চুপচাপ পথ চলতে লাগলো। আবার কান্না পাচ্ছে। মৃদু নাক টানা শব্দে ফিরে তাকালো আরহাম। কি হয়েছে? কিছু না। ভেজা চোখে বলল আফরিন, কাঁদছো তো? তাতে আপনার কি? আপনি আপনার মতো থাকুন, আমার কান্নায় আপনার কি যায় আসে? দেখো আফরিন, সাময়িক ভাবাবেগে ভেসে যাবার মানুষ আমি না। তোমার এসব ছিচকাদুনিপনা ঢাকায় গেলে উড়ে যাবে। জীবনটা এত রঙিন নয়। বাস্তবতার কষাঘাতে তুমি টিকতে পারবে না, তখন ঠিকই আফসোস করবে। কাজেই 7 দিন তুমি তোমার মতো থেকে ঢাকায় চলে যাবে, এটাই তো ভালো। তোমাকে তোমার মায়ের হাতে বুঝিয়ে দিয়ে আসবো। তারপর আপনি আবার বিয়ে করবেন? করলে সমস্যা কি? জীবন কি কারোর জন্য থেমে থাকে? আপনি সত্যিই নিষ্ঠুর, পাষাণ। ঠিকই বলেছ। আর যদি এখন তোমার সাথে তাল মিলিয়ে ভাবাবেগ দেখাতাম, তো আমি হতাম লোভী মোল্লা। সুন্দর মেয়েকে নির্জনে পেয়ে আসল রূপ দেখিয়ে দিয়েছে। কত কথাই না তোমরা জানো। আফরিন হাত মুছড়ে ছাড়িয়ে নিতে চাইলে আরহাম আরো শক্ত করে ধরলো। হাত ছাড়াচ্ছ কেন? আছাড় খেয়ে পড়ার শখ হয়েছে খুব, তাই না? পড়লে পড়বো, আপনার কি? আরে তুমি কি ঝগড়া করতে এসেছো নাকি? সোজা হয়ে হাঁটো। আফরিন মুখ গোমরা করে পথ চলতে লাগলো। তবে বিছানা কান্দি দেখার পর ওর মনটা ভালো হয়ে গেল। শিশু সুলভ আচরণ শুরু করলো। পানির ভেতরে হাত দিয়ে পাথর তুলে বলল, কয়েকটা বাসায় নিয়ে যাই। আরহাম হাসছে ওর কাণ্ড দেখে। রোদে চোখ কুচকে বলল, নাও। আফরিন খুশি মনে কয়েকটা পাথর কুড়িয়ে ব্যাগে রাখলো। সন্ধ্যে নামার আগ দিয়ে ওরা বাড়ি ফিরলো। আফরিনের মনটা আজ ভরে আছে। এত সুন্দর সবকিছু, সে তার মন থেকে সেই সৌন্দর্য সরাতেই পারছে না। আরহাম ওকে নামিয়ে দিয়ে মসজিদে ছুটেছে। আফরিন গোসল সেরে ভাত খেয়ে সেই যে ঘুম দিয়েছে, ওর ঘুম ভেঙেছে পরদিন ভোরে। আরহামই ঘুম ভাঙালো। চারদিকে আজান হচ্ছে। লম্বা একটা ঘুম দেয়ায় আফরিনের খুব ফ্রেশ লাগছে নিজেকে। ফ্রেশ হয়ে নামাজ পড়ে আজ নিজেই রান্নাঘরে নাস্তা বানাতে ঢুকলো। আধ ঘন্টা পর একটা ভাজি, সবজি, ডাল, ডিমের পোচ আর 3টে রুটি নিয়ে আরহামের সামনে রাখলো। আরহাম মুচকি হেসে নাস্তার প্লেট টেনে নিয়ে বলল, যা যা কিল্লা। তারপর রুটি হাতে নিতেই আফরিন মৃদু স্বরে বলল, রুটি গোল হতে চায় না, দেখুন না, ইথিওপিয়ার ম্যাপ হয়ে গেছে। আরহামের গলায় খাবার বেঁধে গেল। হাসি রুখতে পারলো না। একই সাথে বিষম খেয়ে ওর অবস্থা কাহিল। আফরিন দ্রুত পা নিয়ে এনে ওর মুখের সামনে ধরলো। অপর হাতে মাথায় মৃদু চাপড় দিতে লাগলো। বিরক্ত হয়ে বলল, এমন কি বললাম যে এইভাবে হাসতে গিয়ে কাশতে হবে? আরহাম শান্ত হলে আফরিন সোজা হলো। চা নিয়ে আসি। আনো। চিনি ক চামচ? তুমি যত চামচ খাও তত চামচ। আমি তো হাফ চামচ খাই। তাহলে হাফ চামচই দাও। খেতে খেতে বলল আরহাম। আফরিন ওর দিকে একবার তাকিয়ে চা আনতে চলে গেল। আরহামকেও এখনো ঠিক বুঝে উঠতে পারছে না
কখন যে লোকটার মনে মেঘ জমে আর কখন যে সূর্য হাসে বোঝা মুশকিল। পরের 2 দিন কাটলো শ্বশুর শাশুড়িকে নিয়ে। আফরিন নিজেই শ্বশুরের মাথা ধুয়ে দিল, ঘরদোর নিজের মতো করে গোছালো, আরহামের বুক সেলফ পুরোটা ঝেড়ে মুছে নতুন করে সাজালো, পুরনো পর্দা সরিয়ে পাট ভাঙা নতুন পর্দা ঝরালো দরজা জানালায়। সাফিয়া সবকিছু নীরবে দেখলেন আর মুচকি হাসলেন, কোনো মন্তব্য করলেন না। আরাম বাড়ি ফিরে চমকে গেল, সব হকচকে পরিষ্কার। সাফিয়া হাসি মুখে জানালেন আফরিন আজ নিজের হাতে পুরো বাড়ি সাজিয়েছে, শত নিষেধের সত্ত্বেও কথা শুনেনি, কাপড়গুলো ধুয়ে মেলে দিয়েছে। আরাম নীরবে সব দেখলো। রাতে শোবার সময় আফরিন খুশি মনে বিছানা ছাড়ছিল, তখন আরহাম এসে দাঁড়ালো। আজ সোমবার, পরশু সকালে তুমি ঢাকা চলে যাবে, তাহলে এসব কেন করছো? জানি না কেন করছি। আফরিনের চোখে ছায়া ঘনালো, মুখ নামিয়ে বলল, তোমার সব গোছানো আছে তো? আরহাম কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থেকে উঠে যাওয়ার সময় বলল। আফরিন কান্না চেপে বালিশে মুখ গুজলো। আরহাম সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে দীর্ঘশ্বাস ফেলে কম্পিউটারে মন দিল। পরদিন ভোরে নামাজ শেষে আফরিন চা বানাতে রান্নাঘরে ঢুকেছে, তখনই বেল বাজলো। আফরিন অবাক হয়ে নিজেই মনে বলে উঠে, এ সময় আবার কে এলো? দরজা খুলে আফরিন নিজের জায়গাতেই জমে গেল। ওকে সরিয়ে ওর মা আর ওর বড় দুলাভাই ভেতরে ঢুকে বলল, তোমাকে নিতে আমরাই চলে এসেছি। তোমার বড় অপার ধারণা তোমাকে না নিয়ে গেলে নাকি তুমি যাবে না, তাই আমরাই তোমাকে নিতে এলাম। বাড়ির লোকজন কোথায়? ধরাজ কণ্ঠের শব্দে আরহাম ভেতর থেকে বেরিয়ে এলো, সালাম দিয়ে হাত মেলালো, তারপর আফরিনের দিকে তাকালো। ওর মুখ দেখে মনে হলো কেউ একটা ব্লটিং পেপার দিয়ে ওর মুখ থেকে সমস্ত রক্ত চুষে নিয়েছে। ইস, এই কয়দিনে একদম শুকিয়ে গেছিস। আফরিনের মা মেয়ের দিকে তাকিয়ে বললেন। আফরিন ফ্যাকাশে দৃষ্টিতে আরহামের দিকে তাকালো। আরহামের চেহারায় কালো মেঘের ঘন ঘটা। এটা দেখে আফরিনের খুশি হওয়ার উচিত ছিল, কারণ সে চেয়েছে আরহামের মনে তার শূন্যতা বিরাজ করুক। কারণ আফরিনের অভিমান কেবলই দানা বাঁধছে এই ভেবে যে কেন আরহাম আফরিনকে তার স্বামিত্বের দাবিতে বলে না, আফরিন তুমি যেও না, আমি চাই তুমি থাকো, কেন যাবে তুমি? কেন সে আফরিনের মাকে শক্ত গলায় বলে না আফরিন যাবে না? এটা না বলার কারণ যে আফরিনের কষ্ট হচ্ছে তা কেউ বোঝে না। আফরিনকে ফেরত পাঠানোর জন্য বরং ওর উৎসাহের শেষ নেই। কেন সে বারবার আফরিনকে ঢাকায় ঠেলে দিতে চায়? এখন তো মার বড় দুলাভাইও এসেছে, এখন তো না যেও কোনো উপায় নেই, আফরিনকে ঢাকায় যেতেই হবে। এইসব নানান কথা ভাবতে গিয়ে আফরিনের মনটা আরো খারাপ হয়ে গেল। এমন সময় আফরিনের শাশুড়ি আন্তরিকভাবে এগিয়ে এলেন। এসে আফরিনের মা তার বোন জামাইকে ধরে নিয়ে ভেতরে গেলেন। আফরিনের মা আরহামের বাবার সাথে দেখা করে কুশল বিনিময় করলেন। এদিকে আফরিনের দুলাভাই আরহামের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা শুরু করলেন। আফরিন খুব ভয়ে ভয়ে আছে। আরহামের সাথে কথা বলতে গিয়ে দুলাভাই কোনো বেফাস কথা না বলে ফেলে। ওদিকে আফরিন নিজের মাকে নিয়েও চিন্তা করছে। কথার ফাঁকে ফাঁকে ওর শাশুড়িকে কি না কি বলে ফেলে সে। আফরিন মায়ের পাশে বসে আছে, তবু ওর মনটা পড়ে আছে আরহামের কাছে। দুলাভাই যদি উল্টাপাল্টা কিছু বলে বসে, আর তাতে যদি আরহাম রেগে যায়, যে গোয়ার লোক একটা। চরম অস্বস্তি নিয়ে আফরিন উসখুস করছিল। সাফিয়া অতি অল্প সময়ের মধ্যেই কিছু ঘরোয়া আয়োজন করে ফেললেন। আফরিনের মা রাতেই ঢাকা রওনা দিতে চাচ্ছিলেন, কিন্তু আফরিনের শাশুড়ি বারবার অনুরোধ করলেন তাদের বাড়িতে অন্তত একটা দিন থেকে যেতে। অবশেষে আফরিনের মা রাজি হলেন। আজ রাতটা থেকে আগামীকাল সকালেই রওনা দিবেন তারা। আফরিনকে তাগিদ দিলেন ওর কাপড় চোপড় অন্য সবকিছু গুছিয়ে রাখতে। সারাদিন আফরিন রান্না বান্নায় শাশুড়িকে সাহায্য করলেন। বিকেলের দিকে এক ফাঁকে আফরিনের মা আফরিনের হাত ধরে টেনে ঘরের এক কোণে নিয়ে গিয়ে চাপা স্বরে মেয়েকে ধমকালেন। তুই তো দেখছি পাকা সংসারী হয়ে গেছিস। বাড়িতে এক গ্লাস পানি ঢেলেও খেতে দেখিনি, অথচ এখানে একাই হেসেল ঠেলছিস। ভূতে ধরেছে নাকি তোকে? তোর হাব ভাব কিন্তু আমার ভালো ঠেকছে না। তোর বড় দুলা ভাই আমাকে আড়ালে ডেকে বলেছে আরহাম স্কুলে চাকরি করে সামান্য কয় টাকা বেতন পায়, এই টাকায় সে তোকে খাওয়াবে না ঘরের প্রয়োজন পূরণ করবে। শেষমেশ দেখবি বান্দিগিরি করতে করতে হাড় মাস কালি কালি হয়ে যাবে, তোর সকাল্লাদ বলে কিছুই থাকবে না। আমি আর কোনো কথা শুনতে চাই না। তোর কাপড় চোপড় সব গুছিয়ে নে, কাল সকালে আমরা রওনা দেব। পৌঁছে ফোনে জানিয়ে দেব যে আমরা সম্পর্কে আর রান করতে চাচ্ছি না। কি ঠিক আছে? আফরিনের মায়ের কোনো কথার জবাব দিল না।
এক দৃষ্টিতে মাটির দিকে তাকিয়ে বসে রইল। রাতে আনমনেই ব্যাগ গোছাচ্ছিল আফরিন। ক্লান্ত হাতে জামা কাপড় ভাঁজ করছিল সে। আরহাম কম্পিউটারে বসলেও ওর মন আজ কম্পিউটারে নেই। বারবার ঘাড় ফিরিয়ে আফরিনকে দেখছিল, কেমন নির্বিকার। আরহাম একটু কেশে বলল, কাল তাহলে চলে যাচ্ছ? আফরিন ছোট্ট করে জবাব দিল। এক মনেই সে কাপড় ভাঁজ করছে। আরহাম খানিক ইতস্তত করে বলল, আমার অনুরোধ রাখতে তুমি যে ওই অবস্থায় আচমকা ঘর ছেড়ে আমার সাথে বেরিয়ে এসেছো, তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। আফরিন কোনো জবাব দিল না। আরহাম ওর দিকে তাকিয়ে বলল, আমি জানি না এই কদিন তোমার হক ঠিকঠাক মতো আদায় করতে পেরেছি কিনা। ব্যাগ গোছানো শেষ করে আরহামের দিকে তাকালো আফরিন। বলল, চা খাবেন তো? দাও, কাল থেকে তো আর তোমার হাতের চা পাবো না, আজ খেয়ে নেই। আফরিন নীরবে ব্যথাতুর দৃষ্টিতে আরহামকে দেখে চা আনতে চলে গেল। রাতে দুজনের কারোরই ভালো ঘুম হলো না। আফরিন সারা রাত একরকম জেগে কাটিয়ে দিল। ওরা সকালে রওনা দেবে বলে আরহামের মা রাতেই চালের আটার রুটি আর হাঁসের মাংস ভুনা তৈরি করে রাখলেন। সকালের নাস্তায় আফরিনের মা আর বড় দুলাভাই সেসব খুব তৃপ্তি করেই খেলেন। যাওয়ার সময় হলে আফরিন পোশাক বদলে প্রথম দিন যে শাড়িটা পরে এসেছিল সেটাই পরলো। আফরিনের মা বাইরের ঘরে সাফিয়ার সাথে কথা বলে বিদায় নিচ্ছিলেন। ওর বড় দুলাভাই স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য একটা অটো জোগাড় করতে গিয়েছে। আফরিন মৃদু স্বরে মাকে ডেকে বলল, মা আমি আসছি 2 মিনিট বলেই সে দ্রুত নিজের ঘরে ফিরে এলো। সেখানে আরহাম বসে আনমনে কম্পিউটারে কিবোর্ডে আঙ্গুল চেপে একটা শব্দ বারবার লিখছিল আর ডিলিট করছিল। আফরিন দূর থেকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো, স্ক্রিনে বারবার আফরিন লেখাটা আসছে আবার ডিলিট হয়ে যাচ্ছে। আফরিন ভাঙা কণ্ঠে বলল, আমি যাচ্ছি। যাচ্ছ? জি, থেকেই বা কি করব, এখানে কে আছে আমার? আরহাম চমকে উঠল। চাপা অভিমান বুকে নিয়ে বহু কষ্টে উচ্চারণ করলো আফরিন। আরহাম ওর দিকে তাকালো। তুমি অযথাই রাগ করছো আফরিন, আমি তোমাকে আটকে রেখে কষ্ট দিতে চাই না। আরহাম কৈফিয়তের সুরে বলল, কিসে আমার কষ্ট সেটাই তো বুঝলেন না। চাওয়া না চাওয়া তো বহু পরের ব্যাপার। যাক, ভালো থাকুন। বলে আফরিন কান্না চেপে ঘুরে দাঁড়ালো। আরহাম ওর দিকে তাকিয়ে রইল। আফরিন গেট পর্যন্ত গিয়ে থমকে দাঁড়ালো। তারপর চোখ ভর্তি পানি নিয়ে ঘুরে দাঁড়ালো। ওর হাতে গেটের পাশের সোফাটায় রাখা সেই কুশনটা। হঠাৎ আফরিন ঠোঁট ফুলিয়ে প্রচণ্ড অভিমানে প্রবল বেগে সেটা আরহামের দিকে ছুঁড়ে মারলো। আরহাম সেটা সাথে সাথে লুফে নিল। আরহাম বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে আছে। আফরিন ডান হাতে চোখ মুছে ঘুরে দাঁড়ালো। ওর সামনে সুইচ বোর্ডের একটা হোল্ডারের কোণটা ভাঙা থাকায় তাতে চওড়া রেড ট্যাপ দিয়ে আটকে রাখা আছে। হঠাৎ আফরিন ট্যাপটা টান মেরে তুলে হাতটা ওর তর্জনী আর মধ্যমিক ভি আকৃতি করে আঙ্গুল দুটো সোজা সুইচ বোর্ডের হোল্ডারে ঢুকিয়ে দিল। আরহাম প্রবল বিস্ময়ে আফরিন বলেই বিকট চিৎকার দিয়ে ছুটে এলো আর একই সাথে বিকট শব্দে পুরো বাড়ির বিদ্যুৎ ব্লাস্ট করলো এবং গোটা বাড়ির ইলেকট্রিসিটি ফেল করলো। এদিকে আফরিন 220 ভোল্টেজের প্রবল ধাক্কায় কয়েক হাত দূরে ছিটকে পড়ে জ্ঞান হারালো। আরহামের বিকট চিৎকারে সবাই ছুটে এলো। আফরিনের দুলাভাই ততক্ষণে অটো নিয়ে ফিরে এসেছে। সবাই ঘরে ঢুকে দেখে আরহাম পাগলের মতো আফরিনের নেতানো শরীরটাকে পাজা কোলে করে তুলে নিয়ে ছুটে বাইরে বেরোচ্ছে। অটো ড্রাইভারকে ডেকে সে দ্রুত আফরিনকে নিয়ে গাড়ির পেছনে বসে ড্রাইভারকে দ্রুত হাসপাতালে নিতে বলল। এর মধ্যে আফরিন গাড়িতে বমি করে দিল। আরহামের দু চোখ বেয়ে অবিরত পানি ঝরছে। সে আফরিনকে আঁকড়ে ধরে পাগলের প্রলাপ বকার মতো করে ড্রাইভারকে দ্রুত চালাতে বলছে, আবার একই সাথে আফরিনকে সান্ত্বনা দিচ্ছে। এক সময় হাসপাতালে গাড়ি পৌঁছলে আরহাম নিজেই আফরিনকে কোলে নিয়ে ইমার্জেন্সিতে ঢুকালো। আরহামের এলোপাথারি চিৎকারে ডাক্তার নার্স ছুটে আসলো। তার কিছুক্ষণের মধ্যে আফরিনের মা, বড় বোন, জামাই আরিশা এসে পৌঁছালো। ওদের সবার চোখেই উদ্বেগ আর পানি। টান উত্তেজনার প্রায় আধ ঘন্টা পরে একজন ডাক্তার এসে আরহামের কাঁধে চাপড় মারলো। নাও শি ইজ কোয়াইট ওকে। একবারে জাস্ট টাইমে পেশেন্টকে এনেছে, নইলে কি যে হতো আল্লাহ জানে। আমি কি ওর সাথে দেখা করতে পারবো? আরহাম সবার দিকে একবার তাকিয়ে তারপর বলল, আপনি পেশেন্টের কি হন? আর আমি ওর স্বামী। আচ্ছা ঠিক আছে, আপাতত শুধু আপনি যান। আরহাম পর্দা সরিয়ে রুমে ঢুকলো। আফরিন নেতিয়ে পড়ে আছে। এতটুকু সময়ের মধ্যে ওর চেহারায় কেমন কাল সেটে পড়ে গেছে। আরহামের বুকটা হু হু করে উঠল। ও বেডের পাশে রাখা চেয়ারটায় বসে আফরিনের হাতটা নিজের দুহাতে তুলে নিয়ে বলল, এরকম কেন করলে তুমি? আফরিনের চোখের পানি বালিশে গড়িয়ে পড়ল। আরহাম হাত বাড়িয়ে তা মুছে দিয়ে বলল, কাঁদছো কেন? আমার উপর রাগ করে আমাকে এত বড় শাস্তি দিতে চেয়েছিলে,
শাস্তি কই? মুক্তি দিতে চেয়েছিলাম আপনাকে। আমার উপর অবিচার করেছো তুমি। আর যদি তোমার কিছু হয়ে যেত, কি নিয়ে বাঁচতাম আমি? তাহলে আমাকে ফেরত পাঠিয়ে দিচ্ছিলেন কেন? আমি শেষ মুহূর্ত পর্যন্ত আপনার ডাকের অপেক্ষা করেছি, অথচ আপনি। আরহাম আফরিনের হাত নিজের দু হাতে চেপে ধরে তাতে চুমু খেয়ে বলল, তুমি এমনটা করবে আমি ভাবতেও পারিনি। দোষীপনারও একটা লিমিট থাকে। তুমি যেটা করতে যাচ্ছিলে সেটা হতো আত্মহত্যা। কত বড় গুনাহ করতে যাচ্ছিলে তুমি। দুনিয়া আখিরাত দুটোই বরবাদ হয়ে যেত। আফরিন দীর্ঘশ্বাস ফেলে চোখ চোখ মুছল। কয়েক ঘন্টা পর আফরিনকে ডিসচার্জ করে দেওয়া হলো। যদিও আফরিন হাঁটতে পারছে, তবু আরহাম ওকে হাঁটতে না দিয়ে কোলে তুলে নিল। সেভাবেই গাড়িতে আনলো। বাড়ি ফিরে এলে সাফিয়া দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আরহামের বাবাও উদ্বিগ্ন হয়ে কাঁদছেন। আফরিনকে সুস্থ দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আফরিনের মা মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, যা ভয় দিয়েছিলি, এটা তোর সংসার। তুই যেতে না চাইলে আমি তোকে কেন জোর করব? তাই বলে এমন করতে আছে? রাতের ট্রেনে ইরানি জামাইকে নিয়ে আজ ঢাকায় ফিরে যাচ্ছি। যেদিন তোর সময় সুযোগ হবে সেদিন জামাইকে নিয়ে বাড়ি যে কয়েকদিন থেকে আসবি, কেমন? আফরিন মৃদু হাসল। সবার বিদায় হয়ে গেলে আফরিনকে এক গ্লাস হালকা গরম দুধ জোর করে খাইয়ে দিলেন সাফিয়া। তারপর আফরিনের কপালে চুমু খেয়ে তিনি ওকে শুতে বলে গ্লাস নিয়ে চলে গেল। এমন সময় আরহাম এসে আফরিনের পাশে বসলো, মাথায় হাত রেখে বলল, কেমন আছো এখন? জি ভালো। সত্যি করে বলো তো, এই কাজটা কেন করলে? আমার উপর রাগ করে? দেখ আফরিন জবাব না দিয়ে মুখ নামালো। আরহাম শান্ত স্বরে বলল, আফরিন, ডিভোর্স কথাটা তোমার মুখ দিয়েই প্রথম বেরিয়েছিল। আমি তো কেবল চেয়েছি যে তুমি নিজেই নিজের ব্যাপারে সিদ্ধান্ত নাও, কারণ হঠাৎ আসা আবেগে মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে পরে সেটা নিয়ে আফসোস করে। আমি চাইনি তুমিও সেটাই করো। তাৎক্ষণিক আবেগে তুমি আজ হয়তো রাজি হয়ে গেলে, দুদিন পরে বাস্তবতার কষাঘাতে যদি তোমার মনে হয় তুমি এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করো, তখন তোমার কষ্টে আমি নিজে কষ্ট পাবো। সে কারণেই আমি নিরপেক্ষ অবস্থানে থেকে তোমাকে স্বাধীনভাবে মতামত গ্রহণের সুযোগ দিয়েছি। কিন্তু তুমি এটা হঠাৎ কি করে বসলে? আফরিন কোনো জবাব দিল না এক কথার। আরহাম ভারী স্বরে বলল, আজকে আমাকে কথা দাও যে আর কখনো এই ধরনের ছেলে মানুষই করবে না। নেভার এভার। আরহাম নিজের হাত বাড়িয়ে দিলেন। আফরিনের সে হাত আঁকড়ে ধরে বলল, আমাকে নিজের কাছ থেকে এইভাবে আর কখনো দূরে সরিয়ে দেবেন না তো? কখনো না, ইনশাল্লাহ। তাহলে আমাকে একবারও জড়িয়ে ধরছেন না যে? আরহাম মুচকি হেসে আফরিনের নাকে আলতো টোকা দিয়ে বলল, আমি এখনো তোমার মোহরানা পরিশোধ করিনি। মোহরানা শোধ না করলে বুঝি স্ত্রীকে স্পর্শ করা যায় না? এটা ঠিক হালাল হয় না। মোহরানা আল্লাহ তাআলার আদেশ। এটা স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে দেয়া উপহার। আমাদের মধ্যে যেসব প্রচলিত নিয়ম রয়েছে তার সবগুলোই বানোয়াট। বাসর রাতে স্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নেয়া, স্বামী মারা গেলে তার লাশের সামনে স্ত্রীকে দিয়ে ক্ষমা করে দেয়া, এসবই স্ত্রীর মোহরানা মেরে দেবার ফিকির। এভাবে মোহরানা মাফ হয় না। আচ্ছা বলো তো, কোন স্ত্রীটা আছে যে এই দুই পরিস্থিতিতে বলবে যে না আমি মাফ করব না? সে তো চক্ষু লজ্জা থেকেই মাফ করতে বাধ্য। আফরিন হাসল। আমারটা আমি মাফ করে দিলাম, স্বেচ্ছায় সজ্ঞানে। আরহাম ভ্রু কুচকে বলল, আমি তো মাফ করতে বলিনি, 2-1 দিনের মধ্যেই সম্পূর্ণ উসুল করে দেব ইনশাআল্লাহ। একবার একটা লেকচারে শুনেছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জামানা আসবে যখন আমার উম্মত তার স্ত্রীর সাথে জেনা করবে। কথাটা খুব মনে লেগেছিল, কতটা ভয়ঙ্কর। যেখানে স্বামী স্ত্রীর সম্পর্কে কোনো পর্দা আল্লাহ রাখেননি, সেখানেও জেনা করার কথা আসে কিভাবে? এটা দুভাবে হতে পারে। মোহরানা না দিয়ে স্ত্রীকে নিজের জন্য হালাল করে নেয়া। আবার অনেক স্বামী স্ত্রী আছেন কথায় কথায় তোমার সাথে থাকবো না, আমাকে ডিভোর্স দাও, তোমাকে ডিভোর্স দিলাম, তোমাকে ছেড়ে দেব, আজ থেকে তোমার ভাত খাবো না টাইপের ভয়াবহ কথাগুলো উচ্চারণের মাধ্যমে তালাক কার্যকর করে ফেলে। অথচ কোনো রকম তওবা কাফারা ছাড়াই তারা দিব্যি সংসার করে সন্তান জন্ম দেয়। এগুলো জেনার পর্যায়ভুক্ত। তাই আমি চাই তুমি তালাকের মর্ম বোঝো। এটা মুখ দিয়ে একবার বেরোলে শয়তান তার পেছনে পড়ে যায়। তালাক করিয়েই তবে সে দম নেয়। ওই দাম্পত্যের বরকত নষ্ট হয়ে যায়।
আফরিন লজ্জিত স্বরে বলল, তওবা করলাম, জীবনে আর কোনো দিন এমন কথা মুখে আনবো না। আসলে আমি বুঝতে পারিনি কিসে আমার ভালো লাগা। এখন বুঝতে পারছো তো? আফরিন আরহামের বুকে মাথা রেখে বলল, খুব পারছি। আচ্ছা, আপনার কাছে যেতে তো আর আমার কিছু লাগবে না, তাই না? আরহাম হা হা করে হেসে ওর মাথাটা নিজের বুকে চেপে ধরলো। আফরিন কেঁদে ফেললো। আপনি আমাকে না ছুঁয়েও আমাকে আপনার প্রেমের ফাঁদে ফেলেছেন। আমার ভালোবাসাকে ফাঁদ বলছো? তা নয়তো কি, আমি পুরো বেকায়দায় ফেসে গেছি। চাল ছিঁড়তে চাও? না, একদম না, বলে আঁকড়ে ধরলো। আরহাম মৃদু স্বরে বলল, আমি তোমাকে ছুঁইনি কথাটা পুরোপুরি সত্য না। গত 7টা দিন আমার মন দিয়ে তোমার মন ছুঁয়েছি বারবার। কই, টের পাইনি তো। আরহাম ওর দিকে তাকিয়ে হেসে ফেললো। তারপর ওর গায়ে চাদরটা টেনে দিয়ে বলল, এখন একটু বিশ্রাম নাও। বলে আরহাম উঠতে গেলে ওর হাত চেপে বলল আফরিন, আপনি কোথায় যাচ্ছেন? একটু কাজ আছে। দীর্ঘশ্বাস ফেলে আরহামের হাত ছেড়ে দিয়ে শুয়ে পড়ল আফরিন। আফরিনের মা যাবার সময় মেয়ের কপালে চুমু খেয়ে বলল, জামাই বলল সামনের সপ্তাহের পরে সাপ্তাহিক নাকি ওয়ালিদ করে ফিরবে, তখন তোর আপাকে সহ নিয়ে আমরা চলে আসব। এখন যাই? আফরিন মাথা নাড়ালো। তোর বাবা ওদের ভালো করেই চিনেছিল, তাই বলেই পাগল হয়ে তোকে বিয়ে দিয়েছিলেন। ওদের মতন মানুষ হয় না। সোনার সংসার পেয়েছিস রে মা, যত্ন করে রাখিস। কখনো আবেগ দিয়ে সিদ্ধান্ত নিবি না, বুদ্ধি খাটাবি। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন। আফরিন অবাক হয়ে মায়ের দিকে তাকালো। মা আজ কত অন্যরকম করে কথা বলছেন। আজ তার কথায় আন্তরিকতার ছোঁয়া। মা চলে যাবার পর রাতে খাওয়া দাওয়া শেষে আফরিন শ্বশুর শাশুড়ির সাথে বসে গল্প করছিল। তখন আরহাম এসে আফরিনকে ডাকলো। আফরিন নিজের রুমে এসে ঢুকতে ওর চোখ ছানা ভরা। অসংখ্য ফুলের সমারোহার। আরহাম রুমটাকে এর মধ্যেই ফুল বাগান বানিয়ে ফেলেছে। বিছানায় প্রচুর গোলাপের পাপড়ির কারণে চাদর দেখা যাচ্ছে না। পেছন থেকে দরজা লক করার শব্দে আফরিন ফিরে তাকালো। আরহাম মিটি মিটি হাসছে। তারপর জিজ্ঞেস বলল, কেমন হয়েছে? অসাধারণ। আরহাম পকেট থেকে একটা খাম বের করে আফরিন হাতে দিল। আফরিন অবাক হয়ে তাকিয়ে বলল, এটা কি? তোমার মোহরানা, পুরোটা ওসুল। আফরিন লজ্জায় আরক্ত হলো। খামটা রাখার জন্য পা বাড়াতে চাইলে আরহাম চট করে ওকে কোলে তুলে নিয়ে বলল, হাঁটতে হবে না, টমটম গাড়িটা তো তোমাদের খেদমতেই সারাক্ষণ হাজির। আফরিন হেসে মুখ লুকালো। পর্দা সরাতেই দেখলো আকাশটা মেঘলা হয়ে আছে। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। রোদ যেন আজ বৃষ্টির সাথে লুকোচুরি খেলছে। বৃষ্টি এসে বারবার রোদটাকে ঢেকে দিচ্ছে। এ দেখুন না, কি চমৎকার বৃষ্টি স্নাত রোদ্দুর। আরহাম আফরিনের হাতটা টেনে নিয়ে বলল, আমার আছে এক আকাশ মেঘ, সেই মেঘেই ডুব দিতে বেশি ভালো লাগছে। রোদ বৃষ্টিকে ওদের মতো ছেড়ে দাও। আফরিন পর্দা ছেড়ে দিল। বাইরে বৃষ্টি এসে রোদকে আবার ঢেকে দিল।